আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। 35 ডেজ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের ফিজিক্সের আমাদের এটা হচ্ছে ৪ নাম্বার ক্লাস। এই ৪ নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং এই ক্লাসটা আসলে আমরা ২ টা চ্যাপ্টারের উপর করব। ১ম চ্যাপ্টার হচ্ছে অধ্যায় ৭ তরঙ্গ, 2nd চ্যাপ্টার হচ্ছে আপনার অধ্যায় ১ ভৌত রাশি নিয়ে। এবং আমরা কি করি? আমরা জানি যে আমাদের এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জে যতগুলো ফিজিক্স ক্লাস হইছে আমরা কিন্তু আগে ইন ডেপথ থিওরি না গেলেও আবার সারফেস লেভেলের থিওরি দিয়ে নিই। একটা ব্যালেন্স ওয়েতে থিওরি দিয়ে তোমাদের ট্রাই করছি বিভিন্ন টাইপ দেখা দেওয়ার জন্য, কখনো, কখনো ম্যাথ দেখা দেওয়ার জন্য যাতে তোমাদের 50% ও যাদের প্রিপারেশন তারা খুব সুন্দরভাবে জিনিসটা কমপ্লিট করে ফেলতে পারো। সো কথা বাড়াবো না, সময় নষ্ট করব না। চলো অধ্যায় ৭ শব্দ আর তরঙ্গ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। প্রথমে দেওয়া আছে সরল স্পন্দন গতি। এই সরল স্পন্দন গতি বুঝার জন্য তোমাকে আগে আরেকটা টপিক পড়ে আসতে হবে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। অধ্যায় ২ তে পর্যায়বৃত্ত গতির একটা ছোট্ট বেসিক তোমরা সবাই জানো। যারা জানো না বা ভুলে গেছো তাদের জন্য আমি আরেকটু রিক্যাপ করি। ঠিক আছে? প্রথমে আমাদের জানতে হবে পর্যায়বৃত্ত গতি আসলে কি জিনিস। পর্যায়বৃত্ত গতি একটু করে নিই, পাতলা করে নিই। পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, প্রথমে ধরো আমি একটা ঘড়ি আঁকি এখানে। এটা হচ্ছে ঘড়ি। এই ঘড়ির এই কাঁটাটা হচ্ছে আমাদের ১২-র কাঁটা, আর এখানে হচ্ছে আমাদের ৬-এর কাঁটা, এখানে হচ্ছে ৩-এর কাঁটা, এখানে হচ্ছে আমাদের ৯-এর কাঁটা। এইবার ধরো এইখানে একটা আমার ধরো মিনিটের কাঁটাকে আমি প্রকাশ করতে চাচ্ছি। মিনিটের কাঁটা, এখানে আমি একটা মিনিটের কাঁটা নিলাম। এই যে মিনিটের কাঁটা, বুঝা গেছে? এটা কি আমাদের মিনিটের কাঁটা। এবার দেখো মিনিটের কাঁটা কোথা থেকে ঘড়ির কোন পয়েন্ট থেকে চলা শুরু করে। কাউন্ট ডাউন আমরা শুরু করি, যে কাঁটা হোক, মিনিটের কাঁটা হোক, সেকেন্ডের কাঁটা হোক, ঘন্টার কাঁটা হোক, যে কাঁটা হোক না কেন, কাউন্ট ডাউন আমরা কিন্তু ১২ ঘর থেকে হিসাব করা শুরু করি। অর্থাৎ প্রথমে এই মিনিটের কাঁটা ১২ ঘর থেকে চলা শুরু করবে, চলতে চলতে পুরো ঘড়িটাকে সে ঘুরে আবার ১২-তে ফিরে আসবে। এরপরে ১২-তে আসার পর কি সে থেমে যাবে? না, সে কিন্তু থামবে না। সে আবার চলা শুরু করবে। সে আবার চলা শুরু করবে, ঘড়ির প্রত্যেকটা পয়েন্টকে অতিক্রম করে সে আবার ১২-তে ব্যাক করতেছে। তাহলে দেখো আমার প্রথমে কি ছিল? মিনিটের কাঁটা। মিনিটের কাঁটাটা এই ১২ ঘর থেকে কাউন্টডাউন করা শুরু করছে, চলা শুরু করছে। সে ১২, ১, ২, ৩, ৪, ৫, ৬ প্রত্যেকটা ঘরকে অতিক্রম করে আবার ১২-তে গেছে। এরপরে সে থেমে নাই, সে আবার কি করছে? ১২ ঘর থেকে যাত্রা শুরু করছে। ১, ২, ৩ করে প্রত্যেকটা ঘর অতিক্রম করে আবার ১২-তে গিয়ে পৌঁছায় গেছে। এইভাবে কি সে বারবার 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 অতিক্রম করতেছে না? বারবার বারবার চলতেছে না? তার মানে এই যে মিনিটের কাঁটা ১২ থেকে চলা শুরু করে আবার ১২-তে ব্যাক করতেছে এবং কন্টিনিউয়াসলি করতেছে, কন্টিনিউয়াসলি করতেছে। এই গতিটাকে বলা হবে আমাদের পর্যায়বৃত্ত গতি। এই গতিটাকেই বলা হচ্ছে আমাদের কি গতি ভাইয়া? পর্যায়বৃত্ত গতি। তার মানে পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য তোমাকে দুটা শর্ত মাথায় রাখতে হবে। পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য তোমাকে জাস্ট দুইটা শর্ত তোমাকে মাথায় রাখতে হবে। শর্ত নাম্বার ১, তাকে একই পথে বারবার অতিক্রম করতে হবে। একই পথে বারবার অতিক্রম করতে হবে। ২ নাম্বার শর্তটা হচ্ছে এই যে বারবার অতিক্রম করতেছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। ২ নাম্বার হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার অতিক্রম করতে হবে। ঠিক আছে? এই দুইটা শর্ত যদি মেনটেন করতে পারে সেই হয়ে যাবে আমাদের পর্যায়বৃত্ত
গতি। আচ্ছা, সো এখানে আমি একটু খেয়াল করি যে এই ঘড়ির কাঁটাকে আমি যে পর্যাবৃত্ত গতি বলছি, আদৌ সে পর্যাবৃত্ত গতি মেনে চলতেছে নাকি? দেখো, আমি বলছি একই পথে বারবার অতিক্রম করবে। সে ১২ তে ঘোরা শুরু করছে, ১, ২, ৩, ৪ করে আবার ১২ তে ব্যাক করছে। কখনো কি এরকম হয় যে না আমি তো ১, ২, ৩, ৪ এই পথগুলা একই দিকে বারবার অতিক্রম করতেছি, আমি বোর হয়ে গেছি। এখন আমি ১২ থেকে ১১ তে যাবো, ১০ এ যাবো, ৯ আসবো, মানে উল্টা দিকে ঘুরবো। এরকম ঘোরা কি পসিবল? না, এরকম ঘোরা কিন্তু পসিবল না। তার মানে মিনিটের কাঁটা একই দিকে বারবার অতিক্রম করতেছে। আচ্ছা, সেকেন্ডে কি বলা হয়েছে? নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার অতিক্রম করবে। দেখো, সে ১২ ঘর থেকে যাত্রা শুরু করে আবার টোটাল ঘড়িটা ঘুরে ১২ তে ব্যাক করতেছে। তার কতটুকু টাইম লাগতেছে? তার টাইম লাগতেছে ভাইয়া 1 আওয়ার, ১ ঘন্টা সময় লাগতেছে। এই যে ভাইয়া ১ ঘন্টা টাইম লাগতেছে। তাহলে এরকম কি হয় যে প্রথমবার ১২ থেকে যাত্রা শুরু করে আবার ১২ তে আসতে তার ১ ঘন্টা টাইম লাগছে। দ্বিতীয়বার ১২ থেকে যাত্রা শুরু করে আবার ১২ তে আসতে ১ ঘন্টা একটু কম সময় লাগছে। এরকম কি পসিবল? না, এরকম কিন্তু হচ্ছে না। তার মানে একে তো একই দিকে অতিক্রম করতেছে, ২ হচ্ছে আমার নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার অতিক্রম করতেছে। ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে তাহলে আমাদের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি তুমি চিন্তা করো। আমি যদি আরেকটা উদাহরণ দিই, সবসময় আমি যখন এই ঘড়ি দিয়ে আমি বুঝতে ইজি হয়। ঘড়ি দিয়ে যখন আমি বুঝাই তখন ভাবে ভাইয়া পর্যাবৃত্ত গতি মানেই বৃত্তাকার গতি। পর্যাবৃত্ত গতি মানে ঘূর্ণন গতি। না, এরকম না। এটা ভুল। পর্যাবৃত্ত গতি শুধু বৃত্তাকার পথেই হতে পারে এরকম না। এটা স্ট্রেট লাইনে হইতে পারে। এইটা আমার উপবৃত্তাকার পথে হইতে পারে। ডিপেন্ডস করতেছে কোন পথে অতিক্রম করতেছে। আমার পথটা স্ট্রেট লাইন হইলো, আমি বারবার অতিক্রম করতেছি। নির্দিষ্ট টাইমের মধ্যে করতেছি, পর্যাবৃত্ত গতি হয়ে গেল। আমার পথটা একটা উপবৃত্তাকার পথ হয়ে গেল। বারবার অতিক্রম করতেছি উপবৃত্তাকার পথে এবং নির্দিষ্ট টাইম টেবলে করতেছি। আমার পর্যাবৃত্ত গতি হয়ে গেল। বুঝা গেছে? তাহলে এইটা যে শুধুমাত্র আমার ঘূর্ণন গতির ক্ষেত্রেই হবে এরকম না, স্ট্রেট লাইনে হইতে পারে, উপবৃত্তাকার পথেও আমার সেটা হতে পারে। আচ্ছা, এবার আসি সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি সবার আগে মনে রাখবা এটা এক প্রকার পর্যাবৃত্ত গতি। সরল স্পন্দন গতি সবার আগে মাথায় রাখবা, এই সরল স্পন্দন গতিটা আমার এক প্রকার পর্যাবৃত্ত গতি। এক প্রকার পর্যাবৃত্ত গতি। এই যে এক প্রকার পর্যায়বৃত্ত গতি হচ্ছে, সে তার মানে অবশ্যই পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য যে দুটা শর্ত, একই দিকে বারবার অতিক্রম করে, নির্দিষ্ট টাইম ট্রাভেলের মধ্যে বারবার অতিক্রম করতেছে, এটা মেনটেন করতেছে। তার মানে পর্যাবৃত্ত গতি যে হচ্ছে, সে পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য দুটি শর্ত সে সুন্দর মতো মেইনটেইন করতেছে। বুঝা গেছে? আচ্ছা, এর সাথে এক্সট্রা আরেকটা শর্ত মেইনটেইন করে। এক্সট্রা আরেকটা শর্ত সে পালন করে। সেই শর্তটা কি ভাইয়া? সেই শর্তটা হচ্ছে তার এই যে গতিটা, তার যে এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা মিলে হয়। আমি বুঝাই দিচ্ছি। এর সাথে আরেকটা গতি সে মেইনটেইন করে কি? তার এখানে ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড মুভমেন্ট মেইনটেইন করে, মুভমেন্ট করতেছে। এখন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মুভমেন্টটা কি বুঝছো? আমি যদি একটা সরল দোলককে চিন্তা করি, সরল দোলক আবার কি জিনিস তোমাদের একটু ঠান্ডা মাথায় বুঝাই। দেখো, এই একটা নিলাম, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই সরল দোলক। এখন সরল দোলক আসলে কোথায় দেখতে পারবা? অনেক সময় কিছু অ্যান্টিক ঘড়ি আছে না, দেয়াল ঘড়ি, দেয়াল ঘড়ির নিচে দেখবা যে একটা কাঁটা এরকম এরকম দুলতেছে, এভাবে এভাবে দুলতেছে। ওটাকেই ধরতে পারো আমার সরল দোলক। ওটাকেই মানে ওটাকে ধরতে পারো সরল দোলক, ঠিক আছে? আচ্ছা, এই যে সরল দোলকটা দেখলা যে ঘড়ির নিচে এইভাবে এভাবে দুলতেছে, এই গতিটা কিন্তু প্রথম কথা আমাদের পর্যাবৃত্ত গতি, সে পর্যাবৃত্ত গতি মেনটেন করতেছে। সেকেন্ড কথা হচ্ছে সে সরল স্পন্দন গতিও সে মেনটেন করতেছে, দুটো একসাথে। পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল পার্ট হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত একটা স্পেশাল পার্ট, এটা কিন্তু আলাদা কিছু না। সরল স্পন্দন গতি হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার পর্যাবৃত্ত গতির যে দুইটা শর্ত, এই দুইটা শর্তকে অবশ্যই তাকে মেনটেন করতে হবে। বুঝা গেছে? এরপরে গিয়ে তুমি আলাদা ডিফাইন করতেছে এই ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মুভমেন্ট কিরকম। দেখো, এই সরল দোলকটা আমার নর্মাল স্থির অবস্থায় আছে। এই যে নর্মাল স্থির অবস্থায় থাকে যে যারা, সেই অবস্থানটাকে আমরা ফিজিক্সের ভাষায় সাম্যাবস্থা বলি। ফিজিক্সের ভাষায় এটাকে বলতে পারবো আমরা সাম্যাবস্থা।
সাম্যাবস্থা, ফিজিক্সের ভাষায় এটা হয়ে গেল আমার সাম্যাবস্থা। ওকে, সো এই সাম্যাবস্থান থেকে এই সরল দোলকটা একবার ধরো আমার এরকম পজিশনে চলে আসছে, আরেকবার ধরো আমার এরকম পজিশন চলে আসছে। কিরকম? একবার সে ধরো সাম্য অবস্থান থেকে একবার এই দিক গেছে, আবার সে সাম্য অবস্থানের দিকে আসার ট্রাই করতেছে। সাম্য অবস্থানের দিকে আসার যখন ট্রাই করতেছে, সে সাম্য অবস্থায় কিন্তু পরিপূর্ণভাবে স্টপ হতে পারতেছে না। সে স্টপ হইতে না পারার কারণে উল্টা দিকে আবার কিছু দূর অতিক্রম করছে, আবার সে সাম্য অবস্থায় আসার ট্রাই করতেছে। বুঝা গেছে? এরকম চারটা গতিপথ সে মেনটেন করতেছে, চারটা দোল সে দিচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, এই যে চারটা দোল দিচ্ছে, এই চারটা দোলের মধ্যে দেখো তো, এই একবার সামনে যাচ্ছে ফরওয়ার্ড, আবার পেছনে আসতেছে ব্যাকওয়ার্ড, পেছনে আবার ব্যাকওয়ার্ড, সামনে যাচ্ছে ফরওয়ার্ড। দেখো, তার মানে আমি যদি এটা এখানে নেই, যে সে একবার কি এখান থেকে একবার এখানে যাচ্ছে ফরওয়ার্ড, সে এখন কি করতেছে, এই পজিশনে আসার পরে সে তার সাম্য অবস্থায় ব্যাক করার ট্রাই করতেছে, তার আবার পেছনে আসতেছে ব্যাকওয়ার্ড। এই সাম্য অবস্থায় আসার পরে আরো একটু পেছনে চলে গেছে না, ব্যাকওয়ার্ড। এই অবস্থানে আসার পরে সে আবার সাম্য অবস্থায় যেতে চাচ্ছে, তাহলে আবার সামনের দিকে ঝুঁকে যাচ্ছে ফরওয়ার্ড। ঠিক আছে? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। এবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, এরকম মেইনটেন মুভমেন্ট সে মেইনটেন করতেছে। তাহলে এরকম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট যখন মেইনটেন করতেছে এবং একই সাথে সে পর্যায়বৃত্ত গতির শর্তও মানতেছে, মেনে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হচ্ছে, এটাকে বলা হবে আমার সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। বুঝা গেছে? সরল স্পন্দন গতি। আচ্ছা, সো সরল স্পন্দন গতি তুমি বেসিক জিনিসটা আশা করি ধরতে পারছো। এটা সরল দোলক, যেটা আমরা এটা বললাম সরল দোলক, এই সরল দোলকে যদি তোমার পর্যায়কালের হিসাব বের করতে বলে, পর্যায়কাল কি জিনিস দেখো তো। পর্যায়কালের মানে হচ্ছে সে সরল দোলকের ক্ষেত্রে সে একবার সামনে যাচ্ছে, আবার পেছনে আসতেছে, আবার পেছনে গেছে, আবার সামনে আসছে। তার মানে আমার এখান থেকে দুইটা ফরওয়ার্ড মোশন, দুইটা ব্যাকওয়ার্ড মোশন। বুঝছো? সে সামনে যাচ্ছে, পেছনে আসতেছে। এই পেছনে আসার পরে সে সাম্য অবস্থায় পুরোপুরি সে কি করতে পারেনি, স্থির হইতে পারে নাই। সে আবার আরেকটু পেছনে গেছে, আবার সাম্য অবস্থায়, এই পজিশন থেকে আবার সাম্য অবস্থায় আসতে যাচ্ছে। এরকম চারটা মুভমেন্ট সে শো করছে। এই চারটা মুভমেন্ট নিয়ে আমার টোটাল যতটুকু টাইম লাগছে, এই চারটা মুভমেন্ট অর্থাৎ দুইটা ফরওয়ার্ড, দুইটা ব্যাকওয়ার্ড, এই চারটা মুভমেন্টের জন্য যতটুকু টাইম লাগে, এই টাইমটাকে বলা হয় পর্যায়কাল। যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? এই পর্যায়কাল যদি বের করতে বলে এই সরল দোলকে, তাহলে তুমি কিভাবে বের করবা, এটা এখন তোমাকে জানতে হবে। বুঝা গেছে? সো সরল দোলকের পর্যায়কাল বের করার প্রসেসটা আমি তোমাকে একটু বলে দিই। সরল দোলকের পর্যায়কাল। ওকে, এবার তুমি দেখো আমি একটা সরল দোলক আঁকি। তাহলে এই দেখো একটা সরল দোলক এঁকে ফেললাম। কোনটা দিব? এটা দিই। একটা সরল দোলক এঁকে ফেলছি। ঠিক আছে? তাহলে দেখো এই সরল দোলকের সুতা, বুঝো, সুতার দৈর্ঘ্য কতটুকু আছে? এখান থেকে শুরু করে এতটুকু। এটা হচ্ছে আমার সুতার দৈর্ঘ্যকে আমি ছোট হাতের এল দিয়ে প্রকাশ করতে পারবো। এইবার এই যে আমার বলটা আছে, এই বলটাকে বলা হয় বব। এটাকে বলা হয় বব।
এটাকে বলা হচ্ছে বব। এই বব গোলাকার, এর কি একটা ব্যাসার্ধ আছে না? বুঝো তো, এর কি একটা ব্যাসার্ধ আছে না? ব্যাসার্ধ কতটুকু? এই যে এতটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ আর, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ আর। এবার এইখানে একটা ওয়ার্ড আছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। এই কার্যকরী দৈর্ঘ্যকে আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করি। এই কার্যকরী দৈর্ঘ্যের মান হবে সুতার দৈর্ঘ্য প্লাস এই ববের ব্যাসার্ধ। কার্যকরী দৈর্ঘ্যটা হবে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। তাহলে এই বান্দা একবার যে এখানে যাচ্ছে, আবার ব্যাক করতেছে, আবার যাচ্ছে, আবার ব্যাক করতেছে, তার মানে 4টা মোশন, 2টা ফরওয়ার্ড 2টা ব্যাকওয়ার্ড। এই 4টা মোশন দেওয়ার জন্য তার যতটুকু টাইম লাগতেছে এটাকে বলা হবে কি তার পর্যায়কাল। এটাকে বলা হচ্ছে তার পর্যায়কাল। তার মানে সরল দোলকের পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল, এই সরল দোলকের পর্যায়কাল টি এর মান আসবে 2 পাই রুট ওভার এল বাই জি। 2 পাই রুট ওভার এল বাই জি। এই এলটা হচ্ছে আমার কার্যকরী দৈর্ঘ্য, যেখানে সুতার দৈর্ঘ্য ববের ব্যাসার্ধ দুইটাই ইনক্লুডেড, আর জি হচ্ছে আমার এই অভিকর্ষজ ত্বরণ। জিটা হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণ। বুঝা গেছে? তার মানে সরল দোলকের আমাদের পর্যায়কালের সূত্র আমরা দেখে ফেললাম। সরল দোলকের পর্যায়কালের সূত্র আমরা সুন্দর মতো দেখে ফেললাম। আচ্ছা, সরল দোলক ব্যতীত, সরল দোলক ব্যতীত আর কেউ কি পর্যায়কাল দিতে পারে? হ্যাঁ, তোমার জানার মতো আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের স্প্রিং। স্প্রিং, এই স্প্রিং কিন্তু আমার আবার পর্যায়কাল দিতে পারে। কিভাবে দেখো? স্প্রিং পর্যায়কাল, স্প্রিং এর পর্যায়কাল। স্প্রিং এর পর্যায়কালটা আমরা বিভিন্ন এসপেক্টে ভাবতে পারি, ঠিক আছে? আমি সব থেকে ইজিয়ার এক্সপেক্টে ভাবতেছি। কিরকম ভাবতেছি? ধরো এইটা আমার সারফেস, ভূমি, আর এইটা আমার একটা ওয়াল, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ওয়াল। এই ওয়ালের একটা পার্টের সাথে, এই ওয়ালের একটা পার্টের সাথে স্প্রিং এর একটা পার্ট হচ্ছে অ্যাটাচ অবস্থায় আছে। বুঝো? বুঝো? এই ওয়ালের সাথে স্প্রিং এর একটা পার্ট এখানে দেখো অ্যাটাচ অবস্থায় আছে না? এটা আমার কিন্তু ভাইয়া অ্যাটাচ অবস্থায় আছে। ওকে, এবার বলা হলো যে এখানে আমার একটা বস্তু কল্পনা করি। এখানে আমি একটা বস্তু কল্পনা করি, ধরো এম ভরের বস্তু। এই যে একটা এম ভরের বস্তুকে আমি কল্পনা করলাম। এবার আমি কি করলাম জানো? এবার আমি এই এম ভরের বস্তুকে এই দিকে একটু সরাই দিলাম। এই এম ভরের বস্তুকে আমি এই দিকে একটু সরাই দিলাম, ঠিক আছে? এম ভরের বস্তুটা যদি এই দিকে সরে যায়, এম ভরের বস্তুটা যদি এই দিকে সরে যায়, স্প্রিংটা কি হয়ে যাবে? আস্তে আস্তে একটুখানি প্রসারিত হইতে থাকবে না? চিন্তা করো, এম ভরের বস্তুর সাথে তো আমার স্প্রিংটা লিঙ্ক করা, এম ভরের বস্তুর সাথে আমার স্প্রিংটা লিঙ্ক করা। যদি এরকম লিঙ্কড অবস্থায় থাকে, আমি যদি এম ভরের বস্তুটাকে আস্তে 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 দূরে সরাই, স্প্রিংটা কি হবে? আস্তে আস্তে প্রসারিত হইতে থাকবে। অর্থাৎ দেখতে অনেকটা এরকম মনে হবে না? দেখো তো, যখন আমি এই দিকে সরাই দিচ্ছি দেখতে অনেকটা এরকম মনে হচ্ছে না? এই, আর এই পাশে আছে আমার সেই বস্তুটা, এম ভরের বস্তু, সেই এম ভরের বস্তু। দেখো তো, আমি যদি এই দিকে সরাই দিই তাহলে স্প্রিংটা এরকম ছিল, এখন একটু প্রসারিত হয়ে গেছে না? যখন এরকম প্রসারিত হয়ে গেল, আমি মনে করো এখান থেকে এসে এখানে আমি এম ভরের বস্তুটাকে রাখছি, স্প্রিংটা প্রসারিত হয়ে গেছে। এবার মনে করো আমি ছেড়ে দিলাম, এবার মনে করো আমি ছেড়ে দিলাম। তাহলে মাথায় রাখবা, প্রত্যেকটা এই পর্যাবৃত্ত গতিতে প্রত্যেকটা বস্তু ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা বস্তু তার সাম্য অবস্থায় যেতে চায়। তাহলে এখানে যে স্প্রিংটা নর্মাল অবস্থায় ছিল, এটা তার সাম্য অবস্থান ছিল, এটা তার সাম্যাবস্থান ছিল, সাম্য অবস্থা। এই সাম্যাবস্থানে স্প্রিংটা কি হইতে হবে? যে চলে যেতে চাচ্ছে না,
তাহলে স্প্রিংটা যখন তার সাম্য অবস্থানে যেতে চাচ্ছে, স্প্রিংটা এবার কি সে প্রসারিত হয়ে গেছিল, আস্তে 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 আগের জায়গায় ব্যাক করতে চাচ্ছে। স্প্রিংটা এখানে কি হয়ে গেছিল, প্রসারিত হয়ে গেছিল। স্প্রিংটা আমার এখানে প্রসারিত হয়ে গেছিল, সে আবার আস্তে 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 তার আগের জায়গায় ব্যাক করতে চাচ্ছে, আগের জায়গায় ব্যাক করতে চাচ্ছে। কিন্তু সাম্য অবস্থানে আসার পর ওই যে সরল দোলকের মতো, সরল দোলক কি সাম্য অবস্থায় ব্যাক করার টাইমে, এই সাম্য অবস্থায় কি ব্যাক করার টাইমে সে কি স্থির অবস্থায় প্রাপ্ত হয়েছিল না? এখানে যখন সে তার সাম্য অবস্থায় ব্যাক করতে চাচ্ছিল, এখানে তার একটা বেগ ছিল, বেগ থাকার দরুন সে এখানে স্থির হইতে পারে নাই, সে আবার একটু পেছনের দিকে সরে গেছে। তার মানে সেম সেম স্প্রিংটাকে যখন তুমি প্রসারিত করলা, সে তার সাম্য অবস্থানে যেতে চাচ্ছে, আবার আগের শেপে চলে যেতে চাচ্ছে। যখন সে আবার আগের শেপে চলে যেতে যাচ্ছে ভাইয়া, সাম্য অবস্থায় আসার পরপরই দেখা গেল না এই বান্দা তো আর থামতে পারতেছে না, কারণ তার একটা বেগ আছে। বেগ থাকার কারণে সেইভাবে আস্তে আস্তে শেপ হইতে হইতে এইটা মনে করো তার সাম্য অবস্থান, এটা হচ্ছে তার সাম্য অবস্থান। এইখানে তার একটা বেগ থাকার কারণে সে আবার আরেকটু সংকুচিত হচ্ছে, সে আবার আরেকটু সংকুচিত হচ্ছে। দেখতে অনেকটা কিরকম মনে হচ্ছে, আমি তোমাকে একটু ভালো মতো এঁকে বুঝাই, তাহলে তুমি ফিল পাবা। এটা যদি তুমি ফিল না পাও তাহলে সমস্যা আছে, এখানে ফিল পেতে হবে। এখানে এখানে কি হয়েছিল, এখানে স্প্রিংটা স্প্রেড হয়ে গেছিল, এখানে এরকম আমার স্প্রিংটা প্রসারিত হয়ে গেছিল, ঠিক আছে। এই যে আমার প্রসারিত অবস্থা স্প্রিং এর, এই এম ভরের বস্তু, এম ভরের বস্তু, এবং তার সাম্য অবস্থান কোথায় ছিল দেখেন তো, সাম্য অবস্থান ছিল এইটা, এইটা হচ্ছে তার সাম্য অবস্থান। তাহলে দেখেন সাম্য অবস্থান থেকে আমি টেনে নিয়ে এতটুকু ডিস্টেন্সে নিয়ে গেছিলাম, সাম্য অবস্থান থেকে টেনে নিয়ে আমি এতটুকু ডিস্টেন্সে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর এবার ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে কি হবে, আমি যখন সাম্য অবস্থান থেকে এতটুকু ডিস্টেন্সে নিয়ে গেছিলাম, এই বান্দাকে তো এবার ছেড়ে দিছি, এবারও কি করবে, এই যে সাম্য অবস্থানের লাইন, এই স্প্রিংটা তখন তার সাম্য অবস্থায় ব্যাক করার ট্রাই করবে। এই স্প্রিংটা তখন সুন্দর মতো তার সাম্য অবস্থায় ব্যাক করার ট্রাই করতেছে। সাম্য অবস্থায় যখন ব্যাক করার ট্রাই করতেছে, সাম্য অবস্থানে আসার পরে দেখা গেল এই স্প্রিং এর বেগটা জিরো হয় না, একটা নির্দিষ্ট বেগ আছে। তখন দেখা গেল সে সাম্য অবস্থান থেকে আবার একটু পেছনের দিকে সরে আসতেছে, আবার আবার এটা একটু সংকুচিত হচ্ছে, দেখো আবার এটা একটু সংকুচিত হচ্ছে। এই যে আমার এম ভরের বস্তু আবার একটু সংকুচিত হচ্ছে। সংকুচিত হওয়ার পর সে কি করবে, আহা আহা আবার সাম্য অবস্থায় যেতে চাবো, আমি তো বেশি সংকুচিত হয়ে গেছি, সে আবার সাম্য অবস্থায় যেতে চাচ্ছে। তার মানে দেখেন একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে। তাহলে এই যে একবার প্রসারিত হচ্ছে আর একবার সংকুচিত হচ্ছে, এই দুইটা প্রসারণ আর সংকোচন করতে তার যতটুকু টাইম লাগতেছে, এটা হচ্ছে তার পর্যায়কাল। এখানে পর্যায়কালটা কি বলা হচ্ছে, যে আমার সংকোচন আর প্রসারণ, সংকোচন আর প্রসারণ, এই সংকোচন এবং প্রসারণের জন্য তার যতটুকু টাইম লাগতেছে, এটাই হচ্ছে তার পর্যায়কাল, এটাই তার পর্যায়কাল। এটা যদি তার পর্যায়কাল হয়, এবার ধরো এখানে একটা টার্ম তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এখানে একটা টার্ম মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি। এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে দিলাম মনে করেন কে, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে দিলাম কে। এখন স্প্রিং ধ্রুবক বলতে আসলে কি বোঝায় ভাইয়া, স্প্রিং ধ্রুবকের মান যত বেশি হবে, স্প্রিং ধ্রুবক এইটার মান বড় মান হলে, এই স্প্রিংটাকে তুমি যেই সরাচ্ছ না, ওরে যে টানতেছো না, তোমার বেশি পরিমাণে এফোর্ট লাগবে, খুব কম্প্যাক্ট খুব স্ট্রং স্প্রিং হবে। কে এর মান, স্প্রিং ধ্রুবকের মান যদি বেশি হয়, তাহলে এই স্প্রিং ধ্রুবককে টেনে প্রসারিত করতে অথবা সংকুচিত করতে তোমার ঘাম ছুটে যাবে, তুমি এত ইজিলি পারবা না, ঠিক আছে। আর তার মানে তোমার প্রসারণ প্লাস সংকোচন হার্ড হবে, খুবই হার্ড হচ্ছে, এত ইজিলি পারবা না। তার মানে স্প্রিং ধ্রুবকের মান যদি কম হয়, স্প্রিং ধ্রুবকের মান যদি কম হয়, তাহলে ইজিলি এক আঙ্গুল দিয়ে সরাই ফেলবা, স্প্রিং প্রসারিত হয়ে গেছে, আবার ছেড়ে দিবা, সংকুচিত হয়ে যাচ্ছে ইজিলি, ঠিক আছে, খুব ইজিলি করবে।
বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে আমার প্রসারণ এবং সংকোচন, এইটা যতটুকু টাইম লাগতেছে পর্যায়কাল, এই পর্যায়কালের মান এখন আমরা শিখব। পর্যায়কালের মান, পর্যায়কালের মান আসবে 2 পাই রুট ওভার কে বাই এম, এম বাই কে, এম বাই কে। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। 2 পাই রুট ওভার এম বাই কে। এখানে এম হচ্ছে তোমার এই বস্তুটা, এখানে এম হচ্ছে এই বস্তুর ভর, আর কে হচ্ছে আমাদের যে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এতটুকু যদি বুঝো তাহলে মোটামুটি তোমার পর্যাবৃত্ত গতি রিলেটেড যে যে কোশ্চেন হইতে পারে এই কোশ্চেন মোটামুটি তুমি পারবা এখন। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি চলে যাব একটা স্পেশাল পার্টে, সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গ নিয়ে তোমাদের অনেকে ভ্রান্ত ধারণা মানে মেনটেন করো, একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকো, যেটার ইফেক্ট তোমাকে এইচএসসিতে গিয়ে মানে বেশি ফেস করতে হয় এইচএসসিতে। আচ্ছা, কথা হচ্ছে এই তরঙ্গ, তরঙ্গ কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সরল বা পর্যাবৃত্ত, এটা পর্যাবৃত্ত বলি, যে তরঙ্গের প্রত্যেকটা কণা আমার পর্যাবৃত্ত গতি মেনটেন করতেছে তরঙ্গতে। তাহলে আমি পর্যাবৃত্ত গতিকে খুঁজে পাচ্ছি, তরঙ্গকে প্রথমে আমি কাকে খুঁজে পাচ্ছি? আমার পর্যাবৃত্ত গতিকে, পর্যাবৃত্ত গতিকে খুঁজে পাচ্ছি। তাহলে পর্যাবৃত্ত তরঙ্গ আর পর্যাবৃত্ত গতির বেসিক পার্থক্যটা তাহলে কোথায় হচ্ছে বুঝো? আমি যখন পর্যাবৃত্ত গতি বুঝাচ্ছি তখন আমি একটা স্প্রিং বুঝাচ্ছি, একটা স্প্রিংকে ডিটারমাইন করে বুঝাচ্ছি। আমি যখন একটা পর্যাবৃত্ত গতি বুঝাচ্ছি তখন একটা একটা বস্তু, একটা কণা, একটা পার্টিকেলের গতিকে আমি বুঝাচ্ছি তোমাকে। বুঝা গেছে? তার মানে আমি একটা স্পেসিফিক একটা পার্টিকেলকে টার্গেট করে সেটা সিম্পল হারমোনিক মোশন মানে সরল স্পন্দন হচ্ছে নাকি পর্যাবৃত্ত গতি দিচ্ছে নাকি এটা আমি মেনটেন করতেছি। বুঝতে পারছো? এটাকে ব্রিফ করতেছি। বাট তরঙ্গতে অনেক অনেক পার্টিকেল থাকে, বুঝো? এখানে আমি সিম্পল হারমোনিক মোশন, স্পন্দন গতি যেটা ইংলিশ নাম, তারপরে পর্যাবৃত্ত গতি, আমি একটা পার্টিকেলকে ডিল করতেছি, একটা সিম্পল পার্টিকেলকে। আর তরঙ্গতে আমি অনেকগুলা পার্টিকেল নিয়ে কাজ করতেছি, তরঙ্গতে আমি অনেকগুলা পার্টিকেলকে নিয়ে কাজ করতেছি, এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পার্টিকেল পর্যাবৃত্ত গতি মেনটেন করতেছে। তার মানে এটাই হচ্ছে বেসিক পার্থক্য। পর্যাবৃত্ত গতি একটা পার্টিকেল, তরঙ্গ তো অনেকগুলো পার্টিকেল, এবং প্রত্যেকটা এই তরঙ্গের মধ্যে যে অনেকগুলো পার্টিকেল, প্রত্যেকটা পার্টিকেল আমার কি করতেছে? আমার পর্যাবৃত্ত গতি মেনটেন করতেছে। তার মানে তরঙ্গর যখন বুঝাতে যাব, প্রথম কথাটা আমি কি বললাম? পর্যাবৃত্ত গতি পাওয়া যাবে, এবং পর্যাবৃত্ত গতি কোথায় পাওয়া যাবে? প্রত্যেকটা পার্টিকেলে, প্রতিটা কণাতে, প্রতিটি কণাতে আমার পর্যাবৃত্ত গতি পাওয়া যাবে। এই যে প্রত্যেকটা কণা আমার পর্যাবৃত্ত গতি শো করতেছে না, পর্যাবৃত্ত গতি শো করতেছে না, এখান থেকেই আমার টোটাল যে আন্দোলন, এই টোটাল যে আন্দোলন, এই টোটাল আন্দোলনকে বলা হবে তরঙ্গ। ঠিক আছে? টোটাল আন্দোলন বলতে কি বোঝাচ্ছে আমি একটুখানি তোমাকে বাস্তবে দেখাই। ওকে, সো আচ্ছা, ওয়েভ, এই দেখো এখানে আমি এখন একটা ওয়েভ দেখাবো, ক্রিয়েট করব। ঠান্ডা মাথায় তুমি একটু লক্ষ্য করবা, স্লো মোশনে করতেছি, আমি একটা পালস দিচ্ছি। ওকে, অন করলাম, আমি একটা ধাক্কা দিলাম, দেখেন এই কণাটা একবার উপরে উঠতেছে, এই কণা উপরে উঠতেছে, প্রত্যেকটা কণা উপরে উঠতেছে নিচে নামতেছে, প্রত্যেকটা কণা উপরে উঠতেছে নিচে নামতেছে। আমি আবার রিক্যাপ করি, দেখেন ভালো মতো ঠান্ডা মাথায় দেখবেন, দেখেন প্রত্যেকটা কণা এরকম উপরে উঠতেছে, প্রত্যেকটা কণা উপরে উঠতেছে, আবার দেখেন নিচে নামতেছে, প্রত্যেকটা কণা আবার নিচে নামতেছে, এই কণা উপরে উঠতেছে নিচে নামতেছে, এই কণা উপরে উঠতেছে নিচে নামতেছে, এই কণা উপরে উঠতেছে নিচে নামতেছে, প্রত্যেকটা কণা উপরে উঠতেছে নিচে নামতেছে, এবং প্রত্যেকটা কণার এই যে পর্যাবৃত্ত গতি, উপরে উঠা নিচে নামা, উপরে উঠা নিচে নামা, টোটালটা মিলে কি দেখেন তো একটা আন্দোলন মনে হচ্ছে না? একটা সুন্দর একটা ওয়েভ, একটা ঢেউয়ের মতো লাগতেছে না? দেখেন তো একটা ওয়েভ বা ঢেউয়ের মতো লাগতেছে না? দেখেন তো, আবার দেখাচ্ছি আমি, দেখেন আবার একটা ঢেউয়ের মতো লাগতেছে। প্রত্যেকটা কণা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা কণা ইন্ডিভিজুয়াল আমার পর্যাবৃত্ত গতি মেনটেন করতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, এবং গোটাটা মিলে একটা তরঙ্গের মতো, একটা ঢেউয়ের মতো মনে হচ্ছে, একটা ঢেউয়ের মতো মনে হচ্ছে। এই কারণে একটা আন্দোলন বলা হয়, এই কারণে এটাকে একটা আন্দোলন বলা হয়। অর্থাৎ টোটাল কণা ওই ওয়েভ, ওই তরঙ্গের মধ্যে
একটা তরঙ্গ কিন্তু একটা কণা দিয়ে হয় না, তরঙ্গ কণাদ্বয়ের সমষ্টি। এই কণাদ্বয়ের সমষ্টির যে মোশন, কণাদ্বয়ের সমষ্টির যে মুভমেন্টটা মিলেই আমার তরঙ্গ হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, তো এইটা তো বুঝতে পারলা, ঠিক আছে, যে প্রত্যেকটা কণাতে হচ্ছে এবং প্রত্যেকটা কণা মিলেই আমার তরঙ্গ প্রকাশ করতেছে, একটা আন্দোলন দিচ্ছে, একটা আন্দোলন দিচ্ছে। ওকে, প্রথম কথা হচ্ছে এই যে আন্দোলন দিচ্ছে এটা আসলে কি পাস করতেছে, বুঝো এখান থেকে আসলে কি ট্রান্সফার হচ্ছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই তরঙ্গের মাধ্যমে, এই তরঙ্গের মাধ্যমে আমার শক্তির রূপান্তর হয়, শক্তি ট্রান্সফার হয়, শক্তি ট্রান্সফার হয়। কিভাবে ট্রান্সফার হয় দেখো, আমি বলি, দেখো, আচ্ছা এবার দেখো আমি ওটাকে কি করতেছি, পালস, একবার আমি ঝাঁকা দিচ্ছি, দেখো একটা আমি ঝাঁকা দিলাম, ঠিক আছে, একবার আমি ঝাঁকা দিছি, একবার যখন আমি ঝাঁকা দিচ্ছি তাহলে প্রথমবার দেখো আমি যখন এইখানে একটা ঝাঁকা দিছি, বুঝো এখানে যখন আমি একটা ঝাঁকা দিছি তাহলে এই ঝাঁকার কারণে তোমার এই যে প্রথম পুঁতিটা, এই যে প্রথম পুঁতি, এই পুঁতিটা উপরে উঠতেছে, ঠিক আছে, এবং এই পুঁতিটা পরবর্তী পুঁতিও কি করতেছে, উপরে উঠতেছে, আবার একই সাথে নিচে নামতেছে, একই সাথে নিচে নামতেছে। তার মানে আমি যে ঝাঁকা দিছি, এই যে ঝাঁকা দিছি, তাহলে আমি কি একটা এনার্জি দিছি না, আমি কি একটা এনার্জি দিছি না? এই এনার্জি দেওয়ার কারণে তোমার এই পুঁতিটা কি একবার উপরে উঠতেছে, নিচে নামতেছে, পাশের পুঁতিটা উপরে উঠতেছে, নিচে নামতেছে, পাশের পুঁতিটা উপরে উঠতেছে, নিচে নামতেছে, এইভাবে করে কি আমার শক্তি কি হচ্ছে, এরকম ট্রান্সফার হয়ে যাচ্ছে, শক্তি কি হচ্ছে এই দিক বরাবর ট্রান্সফার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার দেওয়া ঝাঁকির কারণে প্রত্যেকটা পুঁতির মধ্য দিয়ে আমার শক্তি ট্রান্সফার হচ্ছে এবং পুঁতিগুলা কি করতেছে, পুঁতিগুলো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, তার এরকম আপ ডাউন পর্যাবৃত্ত গতি প্রকাশ করতেছে। বুঝা গেছে? তার মানে এই তরঙ্গের বেসিক পার্টটা হচ্ছে আমরা এখান থেকে সিম্পল কি করি ভাইয়া, শক্তি রূপান্তর করি, আমরা সিম্পল শক্তি রূপান্তর করি। আমি যদি ভাইয়া এখানে চলে আসি, আরেকটা উদাহরণ দিই, এটা তো আমি একদম ডাইরেক্ট সিমুলেশন দিয়ে দেখাইলাম। মনে করো একটা পাথর আছে আমার হাতে, আমার হাতে এখানে মনে করো একটা পাথর আছে, পাথরটাকে সাদা দেই তাহলে দেখতে সুন্দর লাগবে। এই মনে করেন একটা পাথর আছে, এই যে একটা পাথর, এটা হচ্ছে আমার একটা পাথর, এই পাথরটা নিয়ে মনে করেন আমি হাতে দাঁড়ায় রয়েছি, সামনে হচ্ছে একটা পুকুর আছে, ধরেন সামনে হচ্ছে একটা পুকুর আছে, ঠিক আছে, এরকম একটা পুকুর আছে, এই হচ্ছে একটা পুকুর, ঠিক আছে, এখানে আমার একটা পুকুর, আমি কি করলাম, এই পাথরটা সুন্দর মতো আমি পুকুরে ঢিল দিলাম, পাথরটা আমি সুন্দর মতো পুকুরে ঢিল দিলাম, পাথরটা যখন এই পুকুরের পানিতে হিট করবে, বুঝেন, পাথরটা যখন পুকুরের পানিতে হিট করবে, মনে করেন পাথরটা আমার পুকুরের এইখানে হিট করছে, তার মানে এই পানিটাকে আন্দোলন দিবে, একটুখানি নড়ে উঠবে না, নড়ে উঠবে না, নড়ে উঠার পরে দেখবেন যে হঠাৎ করে এই যে আপনি পাথরটা হিট করছেন, তার মানে কি পাথরের মাধ্যমে আপনি এনার্জি প্রদান করছেন, পাথরের উপর আপনি এনার্জি প্রদান করছেন, এই এনার্জি নিয়ে পাথরটা আমার পুকুরের পানিতে পড়ছে, উপরে সারফেসে, পুকুরের পানিতে উপরে সারফেসে পড়ছে, ঠাস করে আমার যেই পয়েন্টে পড়ছে ওই পয়েন্টের পানিগুলো আন্দোলিত হওয়া শুরু করছে, নড়ে উঠা শুরু করছে, আরে হঠাৎ করে এনার্জি পাইছি, এনার্জি আমার নড়ে উঠা শুরু করছে, তারপরে কিছুক্ষণ পরে কয়েক মিলি সেকেন্ড পরে দেখলেন এখানে এরকম একটা ঢেউ, এখানে এরকম একটা ঢেউ উঠা স্টার্ট করছে, এই যে ঢেউ উঠে গেছে, এই ঢেউটা কিন্তু আপনার এই যে এনার্জি নিয়ে পুকুরের পানিতে পাথরটা নিক্ষেপ করছিলেন এই কারণে হয়েছে। এবং প্রত্যেকটা মাথায় রাখবেন, এই যে ঢেউ তৈরি হয়েছে না, এই ঢেউ দিয়েই আমার আপনার দেওয়া এনার্জি ট্রান্সমিট হচ্ছে, এই ঢেউ দিয়েই কি হচ্ছে, আপনার দেওয়া এনার্জিটা সুন্দর মতো পুকুর পাড়ের দিকে ট্রান্সমিট হচ্ছে, পুকুরের পাড়ের দিকে ট্রান্সমিট হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, এটা তো বেসিক। এখন পুকুরের পাড়ে যে ট্রান্সমিট হচ্ছে এটা কিভাবে হচ্ছে, এটাও তো একটু বোঝা দরকার না? কারণ আমি যেহেতু রিভিশন তো ঠিক আছে, বাট একটুখানি তো বেসিক না দিলে সমস্যা আছে। কারণ সমস্যা হবে পরবর্তীতে গিয়ে, আপনি পরবর্তীতে যখন একটু ক্রিটিক্যাল টাইপ ম্যাথগুলো করতে যাবেন তখন দেখবেন আপনি ব্ল্যাঙ্ক হয়ে গেছেন, আপনি বুঝতেছেন না। ওকে,
এইবার চিন্তা করেন, মনে করেন আমি আরেকটা টাইপ নিই, এইটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে আমার ওয়াল, ঠিক আছে। এই ওয়ালে এইটা মনে করেন আপনার একটা দড়ি আছে, দড়ি, এই একটা দড়ি আছে, এই দড়িটা কিন্তু নর্মাল অবস্থায় আছে, এই দড়ির এক প্রান্ত মুক্ত, আরেক প্রান্ত কি আপনার ওয়ালের সাথে আটকানো। এই দড়িটা কিন্তু নর্মাল অবস্থায় আছে, মানে সে তার এই লেভেলটা হচ্ছে সাম্য অবস্থা, এই লেভেলটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা, বুঝা গেছে। এই দড়ির উপর আপনি কয়েকটা পয়েন্ট আপনি ডিনোট করেন, কয়েকটা পয়েন্ট আপনি কি করেন, ডিনোট করেন, এই যে কয়েকটা পয়েন্ট আপনি সুন্দর মতো ডিনোট করলেন আপনার ক্যালকুলেশন বোঝার জন্য। আচ্ছা, এখন আপনি কি করলেন, আপনি হচ্ছে সুন্দর মতো দড়ির এই যে মুক্ত প্রান্তটা আছে না, মুক্ত প্রান্ত ধরে উপরে নিচে একটা ঝাঁকা দিলেন, একটা বাম্প দিলেন, একটা দোলা দিলেন, ঠিক আছে। তার মানে আপনি কি করলেন, সুন্দর মতো আপনি এরকম উপরে নিচে একটা ঝাঁকি দিলেন দড়িটাকে। তাহলে কি হবে বলেন তো, এই যে আপনি উপরে নিচে ঝাঁকি দিচ্ছেন, আপনি কি এনার্জি দিচ্ছেন না, আপনার থেকে এখানে এনার্জি দেওয়া হয়েছে না এই দড়ির এই পয়েন্টের উপর। হ্যাঁ, আমি ধরে ঝাঁকি দিছি, ইচ্ছা মতো ঝাঁকি দিছি একটা জোরে, খুব জোরে, তার মানে আমার যে এই যে ঝাঁকিটা দিছি এনার্জি, এই এনার্জি সুন্দর মতো কি হচ্ছে, এই পয়েন্টের দিকে চলে গেছে, এই পয়েন্টের দিকে চলে গেছে। তাহলে কি হবে দেখেন তো, তাহলে দেখবেন এই পয়েন্টটা সুন্দর মতো এই 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 কণাটা কণাটা সুন্দর মতো এই পয়েন্টে চলে গেছে, ঠিক আছে। এটা ছিল তার সাম্যাবস্থা লাইন, সে এখান থেকে এতটুকু বরাবর উপরে উঠে গেছে, এতটুকু বরাবর উপরে উঠে গেছে। তার কতক্ষণ পর দেখতে পারবেন এই বান্দা উপরে উঠার পরে সে আস্তে আস্তে নিচে নামতেছে, সে আস্তে আস্তে নিচে নামতেছে, বুঝছেন। আপনি শক্তি প্রদান করছেন, একটা ঝাঁকি দিচ্ছেন এই কণার উপর, এই কণাটা শক্তি পেয়ে সুন্দর মতো উপরে উঠতেছে, সুন্দর মতো উপরে উঠে গেল, ঠিক আছে। কয়েক মিলি সেকেন্ড পরে দেখবেন এই বান্দাও আস্তে আস্তে উপরে উঠতেছে, আর এই বান্দা আস্তে আস্তে নিচে নামতেছে। দেখতে অনেকটা এরকম মনে হবে, দেখতে অনেকটা এরকম মনে হবে। এই যে এই বান্দা, এই যে এই বান্দা আস্তে আস্তে উপরে উঠতেছে, আর এইখানে এই বান্দা আস্তে আস্তে নিচে নামতেছে। এই বান্দা কি করতেছে, এই সেকেন্ড বান্দাটা আস্তে আস্তে উপরে উঠতেছে, আর এই যে যেটা উপরে উঠে গেছিল এই বান্দাটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। এটা কেন হচ্ছে, প্রথম কথা কেন হচ্ছে, সবাই যেটা ভুল ভাবেন যে, দেখেন আমি আগে ভুলটা ক্ল্যারিফাই করি। সবাই ভুল ভাবেন কি, যে ভাইয়া এখানে আমি একটা ঝাঁকি দিছি, সুন্দর মতো ঝাঁকি দিছি, তাহলে আমার ঝাঁকি দেওয়ার কারণে আমি একটা এনার্জি দিছি, ঠিক আছে, শক্তি দিছি, এই শক্তি তো ট্রান্সমিট হইতে হবে, এই বরাবর ট্রান্সমিট হবে, তাই না, এই বরাবর ট্রান্সমিট হচ্ছে। তাহলে এই প্রথম কণাটা এনার্জি পাইছে, এনার্জি পাওয়ার পর সে সুন্দর মতো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত উপরে উঠছে, তারপরে সে কি করছে, এনার্জি পাশের জনকে দিয়ে দিছে, পাশের জনকে দেওয়ার পরে সে আবার আস্তে করে নিচে নেমে গেছে, পাশের কণাটা আস্তে করে উপরে উঠছে। এই কণাটা কি করবে, উপরে উঠার পরে তার পাশের কণাকে এনার্জি দিবে, এই পাশের কণাকে এনার্জি দেওয়ার পর সে আস্তে আস্তে নিচে নামতে থাকবে, আর এই কণাটা উপরে উঠতে থাকবে। অনেকে এইভাবে ভাবেন, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, এটা এরকম না। এটা অনেকটা মিন করতেছে কি জানেন, যে এই বান্দা উপরে উঠছে আর ও বলতেছে, আরে তুমি তো এনার্জি নিছো, এবার তোমার এনার্জি আমাকে দাও, ওকে তোমার আমার এনার্জি তুমি নিয়ে নাও। ও ওর এনার্জি দিয়ে দিছো, আবার নিচে নেমে গেছে। এরকম হয় না কিন্তু, এরকম কিন্তু হয় না, বুঝতে পারছেন। এটা অনেকে বুঝো, অনেকে বুঝো না, যারা বুঝো তাহলে বুঝতে পারছে যে এটা কিন্তু এরকম হয় না। কেন হয় না বলি, যখন এই দড়িটা সাম্য অবস্থায় ছিল, এই দড়িটা যখন একটা সাম্য অবস্থায় ছিল, প্রত্যেকটা কণা একটা চাপ মেনটেন করতেছিল, বুঝো। এই সাম্য অবস্থায় থাকা দড়িটার প্রতিটি কণা, প্রতিটি কণা একটা চাপ মেনটেন করে, একটা চাপ মেনটেন করতেছিল, একটা চাপ মেনটেন করতেছিল, ঠিক আছে। এবার আবার কোত্থেকে আল্লাহ জানে চাপ চলে আসছে, যেহেতু বুঝাচ্ছি ভালো মতোই বুঝাই। আচ্ছা, চাপ মেনটেন করতেছিল। তাহলে যখন ভাইয়া এই কণাটা উপরে উঠে গেল, তার সাম্য অবস্থান থেকে, কিছুটা উপরে উঠে গেল, কিছুটা উপরে উঠে গেল, তাহলে এই অবস্থায় এই কণাটা কি তার চাপ যে মেনটেন করতেছিল, এই চাপটাকে ইমব্যালেন্স করে ফেলছে না। এই অবস্থায় আমার চাপটা কি হয়ে গেল, ইমব্যালেন্স হয়ে গেল, আর ব্যালেন্স অবস্থায় নাই। এই কণাটা এনার্জি পাওয়ার সাথে সাথে উঠে গেল, ইমব্যালেন্স হয়ে গেছে চাপ। এখন চাপ যখন ইমব্যালেন্স হয়ে যায়,
চাপ যখন ইমব্যালেন্স হয়ে যায় তার পাশের যে কণাটা আছে না, পাশের যে কণাটা আছে না, এই পাশের কণার উপর একটা ফোর্স, একটা বল কাজ করে, একটা বল কাজ করে, একটা বল কাজ করে। বুঝেন, চাপ ইমব্যালেন্স করে ফেলছে, চাপ ইমব্যালেন্স হওয়ার কারণে এই পাশের কণার উপর একটা বল কাজ করে, ফোর্স কাজ করে। এই ফোর্সের কারণে সে কি করতে থাকে, আস্তে আস্তে চাপটাকে মিনিমাম করার জন্য, মানে এই যে ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সটাকে আবার কমানোর জন্য, আবার তার এই সাম্য অবস্থায় যে চাপটা মেনটেন করতেছিল এটা আগের অবস্থায় ব্যাক করার জন্য সে কি করে, এই বান্দার মতো, এই বান্দা তো উপরে উঠতেছিল, চাপ ইমব্যালেন্স হয়ে গেছে, এরপর চাপ ইমব্যালেন্স হওয়ার কারণে এই বান্দার উপর একটা বল কাজ করছে, ও মনে করতেছে না এবার চাপটা মেনটেন করা দরকার, আমিও তাহলে আস্তে আস্তে উপরে উঠি, আমিও তাহলে আস্তে আস্তে উপরে উঠি। ঠিক আছে, এই যে আস্তে আস্তে উপরে উঠতেছে, এখান দিয়েই আসলে আমার দেওয়া যে শক্তি এটা প্রোপাগেট হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এটা তখন এই মুভমেন্টের কারণে যে ও আস্তে আস্তে উপরে উঠতেছে, চাপ ইমব্যালেন্স হয়ে গেছে, এই চাপ ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণে তার পাশের কোণাতে একটা বল কাজ করছে, ওর এবার ইন্টেনশন এই যে বল কাজ করতেছে, না 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 আমি এবার চাপটাকে ব্যালেন্স করতে চাই, সেও কি করতেছে, এই কণার মধ্যে আস্তে আস্তে উপরে উঠতেছে। এই এই মেকানিজমের মধ্য দিয়েই, এই মেকানিজমের মধ্য দিয়েই আমার শক্তি ছড়িয়ে পড়ে, শক্তি ছড়িয়ে পড়তেছে, অর্থাৎ প্রোপাগেট হচ্ছে। ঠিক আছে, শক্তিটা আমার প্রোপাগেট হচ্ছে। এখানে কেউ কিন্তু শক্তি দিয়ে দিচ্ছে না, ও হো আমি তো শক্তি পাইছি, নাও আমি উপরে উঠে গেছি, এবার তুমি শক্তিটা নাও, আমি আবার নিচে নেমে যাচ্ছি, এরকম না, এরকম না কিন্তু। ঠিক আছে, এটা ভুল বুঝেন না। তাহলে এইটা হচ্ছে তরঙ্গের বেসিক ফরম্যাট, এইটা হচ্ছে তরঙ্গের বেসিক ফরম্যাট। এইবার সেকেন্ড যে পার্টটা, এখানে দেখেন তো আপনার শক্তি ট্রান্সফার হচ্ছে কোন দিকে, শক্তি ট্রান্সফার হচ্ছে কিন্তু আমার ভাইয়া এই দিক বরাবর, সুন্দর মতো এই দিক বরাবর আমার এনার্জি ট্রান্সমিট হচ্ছে, এই দিক বরাবর এনার্জি ট্রান্সমিট হচ্ছে, এই দিক বরাবর আমার এনার্জিটা ট্রান্সমিট হচ্ছে। তাহলে এনার্জি আমার এই দিক বরাবর ট্রান্সমিট হচ্ছে, এনার্জি ট্রান্সমিট হচ্ছে আমার বাম ডান। ঠিক আছে, এনার্জি ট্রান্সমিট হচ্ছে আমার বাম ডান, এইভাবে বাম ডান ভাবে, এই যে বাম ডান বাম ডান এরকম। ওকে, এরপরে হচ্ছে কিন্তু দেখেন তো এনার্জি এই ট্রান্সমিট, এই এনার্জি ছড়িয়ে পড়ার মাধ্যমে আমার যে কণাগুলো, এই কণাগুলো কিন্তু একটা অস্থায়ী অবস্থান পরিবর্তন হয়, অস্থায়ী, স্থায়ী না কিন্তু অস্থায়ী। অস্থায়ী অবস্থান কি, এই বান্দা তার সাম্য অবস্থান থেকে কিছু দূর উপরে উঠে আবার তার সাম্য অবস্থানে ব্যাক করে, এই বান্দা সাম্য অবস্থান থেকে কিছু দূর উপরে উঠে আবার তার আগের সাম্য অবস্থানে ব্যাক করে, এই বান্দা সাম্য অবস্থান থেকে উপরে উঠবে আবার ব্যাক করবে। দেখেন তো এবার, ওকে দেখেন, বাম দিলাম, উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে। ঠিক আছে, দেখেন তো এই বান্দা উপরে উঠবে আবার নিচে নামবে, দেখো এই বান্দা উপরে উঠবে আবার কিন্তু কতক্ষণ পরে নিচে নামবে, এই বান্দা উপরে উঠছে আবার দেখবা কতক্ষণ পর নিচে নামতেছে, এই বান্দা উপরে উঠছে আবার দেখবা কতক্ষণ পর নিচে নামতেছে। এটা কিন্তু জাস্ট এনার্জি ছড়িয়ে দেওয়ার জন্য, প্রোপাগেট করার জন্য এই কাজটা সে করে থাকে। এইবার যে এই কাজটা যে করতেছে এটা কি তার পার্মানেন্ট না, অস্থায়ী। এই জিনিসটা কিন্তু টোটালি ভাইয়া অস্থায়ী, টোটালি ভাইয়া অস্থায়ী, এটা কিন্তু পার্মানেন্ট না। তার মানে কণাগুলা, তুমি দেখো কণাগুলা আমার অস্থায়ী একটা অবস্থা ক্রিয়েট করছে, অস্থায়ী একটা তোমার অবস্থার পরিবর্তন করতেছে। এইবার যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এবার যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, দেখো কণাগুলার এই অস্থায়ী অবস্থা কোথায় হচ্ছে, কণাগুলোর অস্থায়ী অবস্থা হচ্ছে এই দিক বরাবর, কণাগুলোর অস্থায়ী অবস্থা বা কণাগুলোর যে পরিবর্তন, অস্থায়ী পরিবর্তন, এই অস্থায়ী পরিবর্তন হচ্ছে দেখো এইভাবে। কিন্তু এনার্জি ট্রান্সমিট, দেখ বাবা এনার্জি ট্রান্সমিট কিন্তু হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর। তার মানে দেখো কণাগুলার অস্থায়ী পরিবর্তন, এনার্জি ট্রান্সমিট কি হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে চলে আসে তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গের প্রকারভেদ। দেখো তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গের প্রকারভেদে আবার কেউ কেউ বলে ভাইয়া এই তরঙ্গের প্রকারভেদ একবার হচ্ছে আমার যান্ত্রিক তরঙ্গ দেয়, আরেকটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ দেয়, আবার আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ দেয়, কিছু বুঝি না।
প্রকারভেদ কিন্তু দুইটা প্রপার্টির উপর ডিপেন্ড করা হয়, একটা মাধ্যমের উপর আর একটা হচ্ছে এই যে কণাগুলার অবস্থার পরিবর্তন, এই এনার্জি ট্রান্সমিট এগুলার উপর। যখন এই কণাগুলোর অবস্থার পরিবর্তন বা এনার্জি ট্রান্সমিট এগুলোর উপর যখন করে তখন তোমার কি হচ্ছে, আমার অণু দৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে আমার অণু প্রস্থ তরঙ্গ। ঠিক আছে, একটা অণু দৈর্ঘ্য তরঙ্গ, একটা অণু প্রস্থ তরঙ্গ। দেখো অনুপ্রস্থ তরঙ্গতে কি হচ্ছে, একটু আগে যেটা দেখাইলাম যে অনুপ্রস্থ তরঙ্গতে ভাইয়া, অনুপ্রস্থ তরঙ্গতে কি হয়, কণাগুলা তোমার আপ ডাউন করে, উপরে নিচ করে, কণার অবস্থার পরিবর্তন, কণা কি করে, উপরে নিচ আপ ডাউন করে। আর এনার্জি ট্রান্সমিট কোত্থেকে হয় দেখো তো, এনার্জি ট্রান্সমিট হয় আমার এই দিক বরাবর, মধ্যবর্তী কোণ আমার 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে আমার সিম্পল অ্যাজ 90 ডিগ্রি। বুঝা গেছে? আচ্ছা, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই যে পানির তরঙ্গ, পানিকে একটা ঢেউ দিচ্ছিল, এরকম পানি একটা ঢেউ দিচ্ছিল, এই পানির তরঙ্গকে কিন্তু আমার অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ আবার কি জিনিস? অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গটা কিরকম হয় একটু পরে বুঝতে পারবা। আচ্ছা আমি এখনই বুঝাই দিই শব্দ তরঙ্গের পার্থক্য। দেখো শব্দ একবারে সব তরঙ্গের পার্থক্য তুমি বুঝে ফেললা, শব্দ তরঙ্গ নিয়ে আলাদাভাবে আর কিছু বলার দরকার হবে না। দেখো শব্দ তরঙ্গের মধ্যে মনে করো তুমি এখানে একটা শব্দ করলা, দেখ মনে করো এখানে একটা মাইক আছে বা এখানে কোনো কিছু একটা আছে, এরকম একটা তুমি শব্দ করলা, শব্দ করলা, এই শব্দটা কিভাবে ট্রান্সমিট হবে জানো? দেখো এই যে এই 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 যে এরকম ভাবে ট্রান্সমিট হবে, এরকম ভাবে ট্রান্সমিট হচ্ছে। দেখো সিমুলেশনে দেখো। আচ্ছা এখান থেকে হচ্ছে ও ফিজিক্স ওয়েভ স্ট্রিং, ওকে ও ফিজিক্সের এই যে দেখো, এইবার তুমি দেখো এখানে আচ্ছা আমি রান করতেছি, দেখো রান, দেখো দেখছো দেখছো একবার সংকুচিত হচ্ছে আবার স্প্রেড হচ্ছে, সংকুচিত পার্ট স্প্রেড পার্ট, সংকোচনের পার্ট স্প্রেড পার্ট, এরকম ভাবে যাচ্ছে কণাগুলো। কিন্তু এই দেখো মনে হচ্ছে না যে এই কণাগুলো মনে হয় জায়গা পরিবর্তন করেই ফেলছে, না, এই কণা যেখানে আছে এখানেই আছে। ঠিক আছে, কণাগুলা যেখানে আছে এখানে আছে, কণাগুলো একবার এই দিক যাচ্ছে একবার এই দিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে, দেখো একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে। তার মানে এইখানে বুঝার ব্যাপারটা হচ্ছে তোমার, পজ করে দিই, এখানে বুঝার ব্যাপারটা হচ্ছে কণাগুলা দেখো, কণা এই মনে করো এখানে একটা কণা, এই কণা এই কণা এই কণা, এইটা একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে, এদিক যাচ্ছে এদিক যাচ্ছে এদিক যাচ্ছে এদিক যাচ্ছে। তার মানে কণার যে তোমার পরিবর্তন, কণাগুলোর অবস্থার পরিবর্তন হচ্ছে কণার কণার অবস্থার পরিবর্তন, কণার অবস্থার পরিবর্তন এরকম হচ্ছে। ঠিক আছে, কণার অবস্থার পরিবর্তন এরকম হচ্ছে, এর সাথে এনার্জিও কিন্তু এই দিক বরাবর যাচ্ছে। আমার যে এনার্জিও কিন্তু আমার ভাইয়া এদিক বরাবর ট্রান্সমিট করতেছে, এনার্জিও আমার ভাইয়া এদিক বরাবর ট্রান্সমিট করতেছে। অর্থাৎ কণার অবস্থার পরিবর্তন যে দিক বরাবর হচ্ছে, তোমার কণাগুলোর মাধ্যমে এনার্জি ট্রান্সমিট আমার সেই দিকে হচ্ছে। এখান থেকে চলে আসতেছে আমার অণু দৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ এখানে ব্যাপারটা কি, যে আমার কণার অবস্থার পরিবর্তন এন্ড তোমার এনার্জি ট্রান্সমিট সেম দিক ওয়াইজ হচ্ছে, সেম দিকে হচ্ছে। ঠিক আছে, সেম দিকে হচ্ছে। এটা হয়ে গেছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং এখানে দেখো এখানে সেম কাজ হচ্ছে, এখানে মাধ্যমগুলা, ঠিক আছে,
এই যে কণা মাধ্যমগুলো আমি এটা মুছে দিই, এটা তো দেখতে অনেকটা সুন্দর হয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ এরকম এত সুন্দর না। দেখো এখানে আমার মাধ্যমের কণাগুলো আছে, এই যে মাধ্যমের এখানে কণাগুলো আছে, দেখো মাধ্যমের কণাগুলা, এই মাধ্যমের কণাগুলা দেখো তো আমার যে সাউন্ডটা হয়েছে এই সাউন্ডের এনার্জিটার পাওয়ার পরপরই সে এইভাবে এইভাবে দুলে, এইভাবে এইভাবে দুলে, এইভাবে এইভাবে দুলে, এইভাবে এইভাবে দুলে, এবং এইভাবে এইভাবে দুলার কারণে তার পাশের পার্টটুকু কি হবে, তার ওই যে এই কণার সাথে এই কণার যে চাপ, এই চাপটা কি হয়েছে আমার ইমব্যালেন্স হয়ে গেছে। চাপ ইমব্যালেন্স বলতে পারো, তবে স্থিতিস্থাপকতা বলতে পারো, ইলাস্টিসিটি, ঠিক আছে। এটা অবশ্যই ইলাস্টিক বস্তু না, এই মাধ্যমে যে কণাগুলো এগুলো ইলাস্টিক বস্তু না। স্প্রিংটা কিন্তু আবার ইলাস্টিক বস্তু, ওইখানে কিন্তু এখানে চাপেরও পরিবর্তন হতে পারে, তোমার ইলাস্টিসিটি এটারও একটা পরিবর্তন হতে পারে, স্থিতিস্থাপকতার পরিবর্তন, ঠিক আছে, বিভিন্ন কারণে হতে পারে। আচ্ছা, সো এইটারও কি চাপের পরিবর্তন হয়েছে, এই বান্ধব কিভাবে দুলতেছে, এই বান্ধব আমার এভাবে দুলতেছে, এইভাবে ডান বাম করতেছে, একই সাথে আমার এনার্জিটাও এই দিক বরাবর যাচ্ছে, এবং এইটাকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য আমি ওরকম ভাবে দেখাইছিলাম। বুঝতে পারছো এটা? আচ্ছা, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে দেখো তরঙ্গের প্রকারভেদ, অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কণা আর এনার্জির উপর ডিপেন্ড করে হচ্ছে, আবার তোমার মাধ্যমের উপর ডিপেন্ড করে হয়, যে তোমার যান্ত্রিক তরঙ্গ যেটা মাধ্যম লাগে, আর এটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ যেটা আমার মাধ্যম লাগে না, ঠিক আছে। যেমন শব্দ হওয়ার জন্য, শব্দ কিন্তু একটা যান্ত্রিক তরঙ্গ। শব্দ যে আমি যে কথা বলতেছি, তুমি আমার সামনে মনে করো ফেস টু ফেস দাঁড়ায় রইছো, আমার কথা শুনতে পারতেছো, এই আমি তুমি যে ফেস টু ফেস দাঁড়ায় রইছি, এখানে আমার এই যে বাতাস, এই বাতাস যদি না থাকতো, শূন্য মাধ্যম থাকতো, আমি চিল্লায় গলায় ফাটাই দিলেও তুমি আমার সামনে দাঁড়ায় আমার কথা শুনতে পারবা না। কেননা আমি যে কথাটা বলতেছি আমার যে ভোকাল কর্ডই করতেছে, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার আমার কথা বলার মাধ্যমে বাতাসের কণাগুলা আন্দোলিত হচ্ছে, এবং এই এনার্জিটা আস্তে 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 আন্দোলনের মাধ্যমে তোমার কানে গিয়ে পৌঁছাচ্ছে। এখানে যদি কোনো বাতাস মাধ্যম না থাকতো, মাধ্যম বিহীন থাকতো, তাহলে অবশ্যই আমি গলা ফাটাইলেও তুমি শুনতে পেতা না। বুঝা গেছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমার এই তরঙ্গের সাথে কিছু সূত্র তোমাকে জানতে হবে, ঠিক আছে। সূত্রগুলো কি কি? সূত্রসমূহের মধ্যে প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটা হচ্ছে সূত্র, সেটা হচ্ছে পর্যায়কাল, T equals to 1/f, T equals to 1/f। এখানে T হচ্ছে আমাদের পর্যায়কাল, F হচ্ছে আমাদের কম্পাঙ্ক, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র যেটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের V equals to lambda by t, ঠিক আছে, V equals to lambda by t। ওকে, এই V equals to lambda by t, এখানে ল্যামডা বলতে কি বোঝায়? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, আর V হচ্ছে আমাদের বেগ, তরঙ্গের বেগ। দেখো তো এই যে আমার তরঙ্গটা ট্রান্সমিট হচ্ছে, আচ্ছা আমি এটা দিয়ে বুঝাই, সিমুলেশন দিই। ওকে, সো আমি আবার সিমুলেশন দিয়ে দেখাই, অন। এই দেখো তরঙ্গ যে চলে যাচ্ছে, শক্তির হচ্ছে ট্রান্সমিট হচ্ছে, ও কিন্তু একটা বেগ নিয়ে চলে যাবে। দেখো ও আবার রিবাউন্ড করছে, রিবাউন্ড বোঝার দরকার নাই, রিবাউন্ড করছে এটা পড়ার দরকার। দেখো ও কিন্তু একটা বেগ নিয়ে চলে যাচ্ছে, একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে যাচ্ছে। আমি যদি তোমার ইটা বাড়ায় দেই, লুজ এন্ড, আচ্ছা এটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে সে সুন্দর মতো চলে গেল। তার মানে তরঙ্গেরও কিন্তু একটা কি থাকে ভাইয়া? বেগ থাকে। তরঙ্গেরও সুন্দর একটা বেগ থাকে, তরঙ্গ বেগ, ঠিক আছে। তাহলে তরঙ্গ বেগ v ইকুয়ালস টু ল্যামডা বাই টি, ঠিক আছে। আবার এখান থেকে চাইলো v ইকুয়ালস টু, আমরা কি এইভাবে লিখতে পারি না, ল্যামডা ইন্টু 1/t। 1/t কি? 1/t, দেখো f এর জায়গায় f ইকুয়ালস টু 1/t ও তো বসাইতে পারি, তাই না? তাহলে 1/t এর জায়গায় বসাতে পারি ল্যামডা f, তার মানে এখান থেকে এটাও বলতে পারি v ইকুয়ালস টু f ল্যামডা। বুঝা গেছে? v ইকুয়ালস টু ল্যামডা বাই t অথবা v ইকুয়ালস টু f ল্যামডা। তোমাকে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে
যেটা দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে তুমি ইউজ করতে পারবা চাইলে। আরেকটা ইম্পর্টেন্ট সূত্র, এটা মেজর একটা সূত্র, দেখো 3 নাম্বার ইম্পর্টেন্ট। এবার তুমি দেখতেছো তোমার কোশ্চেন করা উচিত ভাইয়া আমি যে বায়ু মাধ্যমে আমার যে তরঙ্গটা যাচ্ছে, এই যে বায়ু মাধ্যমে ভাইয়া তরঙ্গটা যাচ্ছে, এই তরঙ্গের তোমার বেগ যা হবে, আমি যদি পানি মাধ্যমে সেম তরঙ্গটা হচ্ছে আমি ক্রিয়েট করি, আমার বেগটা কি সেম থাকবে? মাথায় রাখবা বেগের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যম পরিবর্তন হলে আমার বেগটা কি হবে? পরিবর্তিত হবে। মাধ্যম পরিবর্তন হলে বেগ পরিবর্তিত হবে। এটা তুমি ভাইয়া বুঝতে পারছো নাকি? যে আমার যদি মাধ্যম পরিবর্তন হয়ে যায়, অবশ্যই তরঙ্গের বেগ কি হয়ে যাচ্ছে? সিম্পল পরিবর্তন হয়ে যাচ্ছে। 2 নাম্বার, এখন তুমি একই মাধ্যমে আসো, বুঝো, এখন তুমি একটা নির্দিষ্ট মাধ্যমেই আসো, ধরো বায়ু মাধ্যম বা ধরো পানি মাধ্যম, ঠিক আছে? মানে একই মাধ্যমে তোমার যদি টেম্পারেচার, তাপমাত্রার পরিবর্তন হয়, তবে অবশ্যই তোমার তরঙ্গের বেগের পরিবর্তন হবে। বুঝতে পারছো? এই দুইটা জিনিস তোমাকে মাস্ট মাথায় রাখতে হবে। তার মানে আমি এখন এই যে 2 নাম্বারটা বলছি না, এই 2 নাম্বারটা নিয়ে কাজ করব। যে ধরো এইটা হচ্ছে আমার একটা সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমে মনে করো একটা তরঙ্গ ক্রিয়েট হয়েছে, এই তরঙ্গের বেগ মনে করো ভি, এই তরঙ্গের বেগ হচ্ছে আমার ভি, এই সিস্টেমের টেম্পারেচার হচ্ছে ধরো টি। এটা একটা সিস্টেম, এই সিস্টেম বা একটা মাধ্যম, সিস্টেম বলে মাথা ওলাই যাবে, একটা মাধ্যম ধরো, এটা একটা মাধ্যম, এই মাধ্যমে আমার তরঙ্গ ভি তরঙ্গ, এই তরঙ্গটা যে বেগ, এটার বেগটা হচ্ছে ভি, এবং এই মাধ্যমে টেম্পারেচার ধরলাম আমি টি, তরঙ্গের টেম্পারেচার টি। তার মানে এইখান থেকে বেগের সাথে তাপমাত্রা একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে। বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? ভি প্রপোর্শনাল রুট ওভার টি। এইটা একটু তোমাকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে সব থেকে 3rd নাম্বার যে ইম্পর্টেন্ট পার্টটুকু। বুঝা গেছে? আচ্ছা, এই জিনিসগুলো যদি আমি বুঝি, পরবর্তী পার্টে যাব প্রতিধ্বনি। প্রতিধ্বনি কি জিনিস? মনে করো এটা একটা ভূমি আছে, এখানে একটা আমি ধরলাম একটা, মনে করো ভূমি, একটা ফ্লোর, ঠিক আছে, যে কোনো কিছু। এইখানে মনে করো একটা ওয়াল আছে, এখানে মনে করো একটা ওয়াল আছে, ওকে, এটা হচ্ছে আমার একটা ওয়াল, এইখানে মনে করো তুমি দাঁড়ায় রইছো, এখানে মনে করো তুমি সুন্দর মতো দাঁড়ায় রইছো, ঠিক আছে? তুমি দাঁড়ায় এখন কি করলা? তুমি সুন্দর মতো একটা চিল্লানি দিলা, আ করে বলে একটা চিল্লানি দিলা, ঠিক আছে? এখানে একটা ভূমির এই পাশে একটা ওয়াল আছে, আর এখানে তুমি দাঁড়ায় আ করে একটা চিল্লানি দিলা। চিল্লানি দেওয়ার পরে তুমি তো চিল্লানি দিছো, এটা কি শব্দ? এইটা কিন্তু একটা বায়ু মাধ্যম। তাহলে আমার যে শব্দটা, এটা কি বায়ু মাধ্যমে সঞ্চালিত হচ্ছে? এই দেখো আমার শব্দটা এরকম বায়ু মাধ্যমে সঞ্চালিত হচ্ছে। বায়ু মাধ্যমে সঞ্চালিত হওয়ার টাইমে আমি খেয়াল করলাম এটা সামনে যাচ্ছে, দেয়ালে হিট করলো, দেয়ালে হিট করার সাথে সাথে এটা রিবাউন্ড করবে। আমার যে চিল্লানি, আমার যে শব্দ, এটা সামনে থাকা, সে সামনে যাচ্ছিল, ওয়াল পাইছে, হিট করছে, হিট করার পর এবার রিবাউন্ড করলো। এবার কি করলো? সুন্দর মতো রিবাউন্ড করে সে আবার আমার জায়গায়, আমি যেখানে দাঁড়াইছিলাম ওইখানে, ওই পজিশনে অতটুকু ব্যাক করছে। আচ্ছা, প্রথম কোশ্চেন, আমি যদি ধরলাম এ পয়েন্টে আসি, আমি এ পয়েন্টে আসি, এই ওয়ালটা আছে মনে করো বি পয়েন্টে, তাহলে এ থেকে বি এর দূরত্ব ধরলাম আমি ডি, এ থেকে বি এর দূরত্ব, এটা ডি কম, অন্য কিছু লাগতেছে,
এইটা হচ্ছে ডি, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ভাইয়া ডি। তার মানে এবার চিন্তা করো তো, আমি যে শব্দ ক্রিয়েট করছি এইটা কি তরঙ্গ আকারে গেছে, অর্থাৎ শব্দ তরঙ্গ। এই যে ভাইয়া শব্দটা তরঙ্গ আকারে যাচ্ছে, সে অ্যাকচুয়ালি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, যেটা আমি রিবাউন্ড আকারে শুনতেছি। বুঝো, আমি যে আ বলে একটা শব্দ করলাম না, আ বইলা, এই আমি যখন আ বলে শব্দ করছি আমার কান কিন্তু এই শব্দটা নিছে। এরপরে শব্দটা আস্তে আস্তে যাচ্ছে 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 যাচ্ছে, ওয়ালে হিট করছে, আবার ব্যাক করছে, আবার ব্যাক করছে। ওই যে শব্দটা আবার ব্যাক করছে ওইটাও আমি শুনতে পাইছি। তার মানে আমি অ্যাকচুয়ালি দুইটা শব্দ শুনতে পাইছি। একটা আমি আ করে চিল্লাইছি, ওইটা, ওই শব্দটা আস্তে আস্তে যাচ্ছে, ওয়ালে হিট করে আবার রিবাউন্ড করছে, রিবাউন্ড করে তো আমার কাছেই আসছে, আমার কাছেই আসছে, এবং ওই আমার কাছে আসা শব্দটা আমি শুনতে পাইছি। আমি অ্যাকচুয়ালি দুইটা শব্দ শুনতে পাইছি। এই যে রিবাউন্ড করে আসছে না, আমার শব্দটা রিবাউন্ড করে আসছে, এটাই হচ্ছে আমাদের প্রতিধ্বনি, এটাই হচ্ছে আমাদের প্রতিধ্বনি। তার মানে প্রতিধ্বনি হওয়ার জন্য, প্রতিধ্বনি হওয়ার জন্য শব্দ তরঙ্গকে অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স কভার করতে হয়। প্রথমে সে গেল এখানে ডি পরিমাণ দূরত্ব, পরে আবার রিবাউন্ড করছে, রিবাউন্ড করার সময় সে ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। টোটালি সে অ্যাকচুয়ালি 2D পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। মোট অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, কত? 2D প্রতিধ্বনি হবার জন্য 2D গেছে, আবার ব্যাক করছে। আচ্ছা, এখানে যে তরঙ্গটা যাচ্ছে, বুঝো, এখানে যে তরঙ্গটা যাচ্ছে কোন অঞ্চলে এই ওয়ালে হিট করার আগে এই যে মাধ্যম, এই মাধ্যমে কোন জায়গায় তার বেগের পরিবর্তন হবে? তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি যে সিস্টেমটা আসলে তোমাদের দেখাচ্ছি, এইখানের এই ওয়ালকে হিট করার আগ পর্যন্ত তোমার পজিশন এ, ওয়ালকে হিট করতেছে বি, এই এ থেকে বি এর মধ্যে তরঙ্গ মানে শব্দ তরঙ্গের বেগ পরিবর্তন হওয়ার জন্য কোনো এলিমেন্ট নাই। তার মানে সে অ্যাকচুয়ালি কোনো বেগে যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণ আছে না, বেগে যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণ আছে না, কোনো ত্বরণ নাই। তার মানে প্রত্যেকটা মোমেন্টে এখানে যে ট্রাভেল করতেছে প্রতিটা মোমেন্টে আমার বেগের মান কি থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে, তার মানে সমবেগে যাচ্ছে। তাহলে এখানে বলতে পারি এখানে এই বান্দা সম বেগ নিয়ে যাচ্ছে। তাহলে সমবেগের সূত্র কি? সমবেগের সূত্র হচ্ছে s ইকুয়ালস টু vt। এবার প্রতিধ্বনি হবার জন্য তাকে ট্রাভেল কতটুকু করতে হচ্ছে? প্রতিধ্বনি হবার জন্য তাকে ট্রাভেল করতে হচ্ছে 2d পরিমাণ, 2d। বাতাসে যেই তরঙ্গই হোক, শব্দ তরঙ্গ যেখানেই থাকুক না কেন, তার v পরিমাণ এবং t। এই যে প্রতিধ্বনি আমি যে শুনতে পারতেছি, শব্দ তরঙ্গ যাচ্ছে আবার প্রতিধ্বনি হয়ে আমি শুনতে পারতেছি, কতটুকু টাইম লাগতেছে? ধরলাম টি পরিমাণ টাইম লাগতেছে, এবং এই শব্দ যে যাচ্ছে আমার ওয়ালে হিট করে আবার ব্যাক করতেছে, তাই না? এখানে আমার ভি পরিমাণ বেগ নিয়েই করতে, যেটা ভি পরিমাণ বেগ। এই মাধ্যম যেহেতু পরিবর্তন হয়নি, মাধ্যম যেহেতু পরিবর্তন হয়নি, এই কারণে কি হয়েছে? বেগটা সেমই রয়েছে, এবং টেম্পারেচারও পরিবর্তন হয়নি। বুঝো, মাধ্যমও পরিবর্তন হয় নাই, টেম্পারেচারও পরিবর্তন হয়নি, তাহলে বেগটা আমার সেম রয়েছে। বুঝা গেছে এইটা? এইবার কথা হচ্ছে যে আমি যে শব্দ করতেছি, প্রত্যেকটা শব্দ প্রতিধ্বনি আকারে আমি শুনতে পারবো নাকি? কোশ্চেনটা ধরো, আমি যে ধরো তুমি পাহাড়ের সামনে দাঁড়ায় আ বলে চিল্লানি দিলা, তুমি যে প্রত্যেকটা শব্দই তুমি প্রতিধ্বনি আকারে শুনতে পারবা, অর্থাৎ দুইটা, তোমার কান দুইটা শব্দ শুনতে পারতেছে, এটা হবে কখন? এটা একটা শর্ত আছে, সব সময় হবে না, মনে রেখো। এটা হচ্ছে আমাদের শ্রাব্যতার স্থায়িত্বকাল, যেটা, ঠিক আছে, শ্রবণের স্থায়িত্বকাল, শ্রবণের স্থায়িত্বকাল। এই শ্রবণের স্থায়িত্বকালটা হচ্ছে ভাইয়া 0.1 সেকেন্ড। অর্থাৎ তুমি একটা শব্দ করছো, এখানে এই পজিশন দ্বারা আ বলে শব্দ করছো, এই তুমি যখন আ বলে শব্দ করতেছো, তুমিও শুনতেছো আমিও শুনতেছি, এরপর শব্দটা কি করলো? ট্রাভেল করলো, হিট করে আবার রিবাউন্ড করলো, অর্থাৎ 2d পরিমাণ ট্রাভেল করছে। 2d পরিমাণ ট্রাভেল করার পরে আরেকটা যে সেকেন্ড শব্দ যে শুনতে পারতেছো, তোমার করা শব্দ এবং পুরো পথটা ট্রাভেল করে রিবাউন্ড করে আসা শব্দ, এই দুইটা শব্দের গ্যাপ যদি 0.1 সেকেন্ড এবং তার বেশি হয়, অর তার বেশি হয়,
তাহলেই তুমি অ্যাকচুয়ালি প্রতিধ্বনি শুনতে পারবা। অর্থাৎ আমাদের ব্রেন 0.1 সেকেন্ড বা তার বেশি যদি টাইম নেয়, 0.1 সেকেন্ড বা তার বেশি যদি টাইম পায়, তাহলে এই যে তোমার করা আর রিবাউন্ড করে আসা শব্দ, এটা ডিস্টিংগুইশ করতে পারে, পার্থক্য করতে পারে, পার্থক্য সেপারেট করতে পারে। কিন্তু 0.1 সেকেন্ডের কমে যদি হয়, 0.1 সেকেন্ড কমে যদি হয়, প্রতিধ্বনি কিন্তু হবে, বুঝছো? এমন না যে প্রতিধ্বনি হয় নাই, প্রতিধ্বনি হইছে, কিন্তু ব্রেন আমাকে সেটা পার্থক্য করতে পারে নাই, মনে হচ্ছে দুইটা শব্দ একরকমই শুনছি। বুঝতে পারছো? তাহলে আমাদের এই ব্রেনের মেকানিজমের কারণে সর্বনিম্ন সর্বনিম্ন যদি 0.1 সেকেন্ড হয়, এই বান্দাকে আমি ইজিলি শুনতে পারবো। বুঝো, ইজিলি শুনতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, তাহলে চ্যাপ্টার যে 7 তরঙ্গ এবং শব্দ, শব্দ তরঙ্গ, তারপরে পর্যাবৃত্ত গতি, এগুলো আশা করি তোমাদের ফিগার আউট হয়ে গেছে। চলো এবার আর দেরি করব না, এবার চলে যাব আমাদের কোশ্চেনে। ওকে, সো এখানে দেখো যে আমাদের দৃশ্যকল্প দেওয়া আছে। গ নাম্বার কোশ্চেনটা অ্যাকচুয়ালি দৃশ্যকল্প একের সাপেক্ষে করা। গ নাম্বারটা অ্যাকচুয়ালি আমাদের দৃশ্যকল্প একের সাপেক্ষে করা। দেখো কি বলা হচ্ছে, একটি সরল দোলক, একটি সরল দোলক পি, একটা সরল দোলক বলা হচ্ছে কত, পি, এর সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 99 সেন্টিমিটার। আমি আঁকি এখানে একটা সরল দোলক, এই 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 একটা সরল দোলক, এটা ছিল আমাদের পি, তাই না? একটা সরল দোলক, এটা হচ্ছে পি। এই পি সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 99 সেন্টিমিটার। বুঝো, এখানে সুতার দৈর্ঘ্য বলতে আসলে কি দৈর্ঘ্য বোঝাচ্ছিল? এখানে সুতার দৈর্ঘ্য বলতে অ্যাকচুয়ালি কার্যকরী দৈর্ঘ্য বোঝাচ্ছিল, কার্যকরী দৈর্ঘ্য বোঝাচ্ছিল। অর্থাৎ এখান থেকে স্টার্ট করে একদম কি সুতার দৈর্ঘ্য এল, ব্যাস, এই সুতার দৈর্ঘ্য এল, ব্যাস আর, দুইটা মিলেই কার্যকরী দৈর্ঘ্য। এই কার্যকরী দৈর্ঘ্য এই এল, এল এর মান দেওয়া আছে 99 সেন্টিমিটার, 99 সেন্টিমিটার। দোলকটিকে 9.8 মিটার পার সেকেন্ড অভিকর্ষজ ত্বরণ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হইল। তার মানে সরল দোলকটা এবার দুলবে, একবার এদিক যাবে, আবার এদিক আসবে, আবার এদিক যাবে, আবার এদিক আসবে, এরকম দুলবে দুলবে। এই যে যে দুললো, এই মোমেন্টে অভিকর্ষজ ত্বরণ জি, জি এর মান কাজ করতেছে আমাদের 9.8, সিম্পল 9.8। কোশ্চেনে বলা হচ্ছে এই যে পি সরল দোলক, এর দোলনকাল নির্ণয় করো। সরল দোলকের দোলনকাল কিভাবে নির্ণয় করতে আমরা জানি না, সিম্পলি কি করবা, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। 2 পাই এর মান কত, 3.1416 রুট ওভার এল এর মান কত দিছি দেখো 99 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করব, তার মানে 99 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 2, এটা মিটারে কনভার্ট করে ফেলছি। বাই জি এর মান কত দেওয়া আছে 9.8, 9.8, তাহলে কত আসতেছে এবার ক্যালকুলেটর বসাই দিব। এতটুকুই কিন্তু ব্যাপারটা, কিন্তু এতটুকুই। 2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার 99 ভাগ, আচ্ছা 10 টু দি পাওয়ার, হ্যাঁ ওকে, সো হ্যাঁ 99 ভাগ 100, এখান থেকে আসতেছে আমাদের 9.8, এখান থেকে আসে 1.997, 1.997 সেকেন্ড। এই হয়ে গেছে আমাদের পর্যায়কাল। বুঝা গেছে? তাহলে দেখো সিম্পলি সরল দোলকের পর্যায়কাল আমরা বের করে ফেলছি, এতটুকুই, এর বেশি কিন্তু ম্যাথ না। আচ্ছা, এবার দেখো কি বলা হচ্ছে ঘতে। ঘতে বলা হচ্ছে 2 নং চিত্র, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2তে কি বলা হচ্ছে, কোন মাধ্যমে সঞ্চালিত, দেখো কোন মাধ্যমে সঞ্চালিত, এখানে কোন মাধ্যমে সঞ্চালিত বলতে এটা হতে পারে বায়ু মাধ্যম, এটা হতে পারে শব্দ মাধ্যম, র্যান্ডম একটা মাধ্যম। কিন্তু কথা হচ্ছে এখানে একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ, দুইটা তরঙ্গ আছে না, এই দুইটা তরঙ্গ কিন্তু সেম মাধ্যমে সঞ্চালিত হচ্ছে। তরঙ্গ দুইটা, তরঙ্গ দুটি, তরঙ্গ দুটি সেম মাধ্যমে কিন্তু সঞ্চালিত হচ্ছে, ঠিক আছে? দুটি উৎস, উৎস যা হোক সমস্যা নেই, তরঙ্গের যে সঞ্চালিত হচ্ছে মাধ্যম আমার সেম। তার মানে তরঙ্গ দুইটা যদি সেম মাধ্যমে সঞ্চালিত হয়, তাহলে আমি এখানে কি বলছি, বেগের মান কি থাকবে, সেম থাকবে, বেগ থাকবে আমার সেম।
বুঝা গেছে? বেগ থাকতেছে আমার সেম। আচ্ছা, এবার বলা হচ্ছে একটা এ চিত্র একটা বি চিত্র, এদের এ আর বি এর কি হচ্ছে পর্যায়কালের তুলনা করতে বলা হয়েছে। এ আর বি এর পর্যায়কালের তুলনা করতে বলা হয়েছে। দেখো আমরা পর্যায়কালের জন্য কি কি সূত্র পড়ছি? আমরা পর্যায়কালের জন্য একটা সূত্র পড়ছি টি ইকুয়ালস টু 1/f, আরেকটা পর্যায়কালের সূত্র পড়ছি যে ভি ইকুয়ালস টু ল্যামডা বাই টি, অর্থাৎ এখান থেকে টিটা নিয়ে আসো, ল্যামডাটা নিচে চলে নিয়ে যাও, টি ইকুয়ালস টু ল্যামডা বাই ভি, এটা পড়ছি। এইবার দেখো তো ভাইয়া, দুইটা তরঙ্গের ক্ষেত্রে বেগের মান সেম না, তার মানে বেগের মান আমি আগেই জানি, তার মানে এই সূত্রতে হাত দিতে হবে। এখানে কি কম্পাঙ্ক দেওয়া আছে? না, এটা কম্পাঙ্ক দেওয়া নেই, তার মানে এই পার্ট আমি হাতে দিব না, আমি হাত দিব এই পার্টে। দেখো এইবার মজার কাহিনী দেখো, এই চিত্রতে এখান থেকে আমার তরঙ্গ স্টার্ট হইছে, এই পর্যন্ত আমার ফার্স্ট তরঙ্গ, ঠিক আছে, একটা দোলন পুরো পর্যায়কাল এখানে। আচ্ছা, এইবার সেকেন্ড কম্পনটা আমার এই সেকেন্ড কম্পনটা এই, তার মানে এখানে আমার দুইটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে, দুটি পূর্ণ কম্পন, এবং দুইটা পূর্ণ কম্পনের টোটাল মান হচ্ছে আমার 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার, দুইটা পূর্ণ কম্পন দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে চিত্র এর ক্ষেত্রে এর ক্ষেত্রে দুটি পূর্ণ কম্পনের দূরত্ব কত দেওয়া আছে আমাদের? 8 সেন্টিমিটার। তাহলে একটা পূর্ণ কম্পনের দূরত্ব ধরলাম, একটা পূর্ণ কম্পন হচ্ছে এই যে লাল অংশটুকু, একটা পূর্ণ কম্পন, তার মানে একটি পূর্ণ কম্পনের দূরত্ব, তাহলে 8/2 ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। বুঝা গেছে? 4 সেন্টিমিটার। আচ্ছা, এটা যখন বুঝতেছো, তার মানে তুমি এবার দেখো যে একটা পূর্ণ কম্পনের দূরত্ব, একটা পূর্ণ কম্পনের দূরত্ব মানে কি? এটা আসলে ল্যামডার মান প্রকাশ করতেছিল না, এটা আসলে কিসের মান প্রকাশ করতেছিল? এটা আসলে আমাদের ল্যামডার মান প্রকাশ করতেছিল, একটা পূর্ণ কম্পন এটার দূরত্ব, তার মানে ল্যামডার মান, ল্যামডা অফ এ, এটার মান দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার। এবার পর্যায়কালের সূত্র বসাবো, টি অফ এ ল্যামডা অফ এ বাই ভি, ল্যামডা অফ এ এর মান কত? 4 সেন্টিমিটার, 4 ভি, ঠিক আছে। এই হচ্ছে আমার টি অফ এর মান, সেম অ্যাজ। ওকে, সো এখানে আমি একটা কপি করব, এখান থেকে কপি করব, ঠিক আছে, কপি করে এই পার্টটা মুছে দিব। আচ্ছা, এইবার দেখো আমি এর পার্টটা নিয়ে কাজ করছি, এবার বি চিত্রতে তুমি দেখো এখান থেকে আমার তরঙ্গ যাত্রা শুরু করছে, পুরোটা ঘুরে আবার এই পর্যন্ত আসছে, তার মানে এখানে পূর্ণ কম্পন কয়টা হয়েছে? পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে একটা, আর একটা পূর্ণ কম্পনের যে মধ্যবর্তী দূরত্ব, একটা পূর্ণ কম্পন সম্পন্ন হওয়ার জন্য যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হয় আমাদের ল্যামডা, ঠিক আছে। তাহলে এখানে আমার ল্যামডা অফ বি এর মান কত? 8 সেন্টিমিটার, ল্যামডা অফ বি এর মান 8 সেন্টিমিটার। তাহলে টি অফ বি এর মান কি আসবে? ল্যামডা অফ বি বাই ভি, কারণ এখানে আমার বেগ সেম, এর জন্য যে বেগ কাজ করতেছে বি এর জন্য আমার সেম বেগ কাজ করতেছে, এর জন্য বেগ কাজ করতেছে বি, বি এর জন্য বেগ কাজ করতেছে আমার ভি, তার মানে ল্যামডা অফ বি এর মান কি আসবে? 8/v, ঠিক আছে। তাহলে টি আচ্ছা, টি অফ এ বের করছি, ওইখান থেকে টি অফ বি বের করছি, এটা এবার তুলনা করি। দেখো এখন টি অফ এ বাই টি অফ বি, টি অফ এর মান কি? ল্যামডা অফ এ বাই ভি, ল্যামডা অফ বি বাই ভি। এবার উপরে নিচে ভি কাটা, ভি কাটা, তাহলে এখানে কি থাকতেছে? জাস্ট ল্যামডা অফ এ, ল্যামডা অফ বি, ল্যামডা অফ এ কি থাকতেছে? ল্যামডা অফ এর মান, ল্যামডা অফ এর মান 4, ঠিক আছে, ল্যামডা অফ এর মান 4, ল্যামডা অফ বি এর মান হচ্ছে আমরা এখান থেকে পাইছি 8, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে 1/2 ল্যামডা অফ এ, সরি, টি
টি অফ এ টি অফ বি। এবার আর গুণ করি, আর গুণ করলে কি আসবে, 2ta ইকুয়ালস টু টি বি। দেখো তো তুলনা করছি, যে পর্যায়কালের তুলনা করো। তুমি চাইলে এটাও রাখতে পারো পর্যায়কালের তুলনা, চাইলে এইটাও করতে পারো যে বি তরঙ্গের পর্যায়কাল হবে টি এ তরঙ্গের, এ তরঙ্গের পর্যায়কালের দ্বিগুণ। শেষ, ডান, ফিনিশ। বুঝা গেছে? একদম ইজি ম্যাথ। দেখো ঢাকা বোর্ড 23-এ চলে আসছিল, একদম ইজি। এই চ্যাপ্টারটা অনেকেই হচ্ছে তোমরা স্কিপ করো, বাট দেখো ইজি জিনিসগুলোই কিন্তু দিছে, জাস্ট ফিগার আউট করাটা তোমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আশা করি এই পার্ট নিয়ে তোমার ঝামেলা হবে না। যদি ঝামেলা না হয়ে থাকে, এইবার ধরো আমি চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে যাব, ভৌত রাশি আর পরিমাপের ক্ষেত্রে। চ্যাপ্টার 1-এ অ্যাকচুয়ালি 3টা পার্ট খুব ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাস নিই এটা সবসময় বলি, স্লাইড ক্যালিভার্স, স্ক্রু গেজ আর হচ্ছে ত্রুটির কনসেপ্ট। স্লাইড ক্যালিভার্সটা নিয়ে ফার্স্ট আমি আলোচনা করব। স্লাইড ক্যালিভার্স, আচ্ছা স্লাইড ক্যালিভার্সটা দেখতে কিরকম এটা যদি আমি একটুখানি দেখি, ভার্নিয়ার ক্যালিপার বা স্লাইড ক্যালিভার্স। দেখো স্লাইড ক্যালিভার্স যদি তুমি দেখো যে এইখানে এটা একটা স্লাইড ক্যালিভার্স বা ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। এই যে আমার এই পার্টটা দেখতেছো না ভাইয়া, এই পার্টটা, এই পার্টটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আমি যদি আবার একটুখানি রিমুভ করি, এই যে স্কেলটা দেখো তো, এই যে তোমার স্কেলটা দেখো, এই যে স্কেলটা নড়তেছে, তাই না? এই স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এই স্কেলটাকে বলা হয় ভাইয়া ভার্নিয়ার স্কেল। এই যে এই স্কেলটা যে নড়তেছে, এই যে আমার এই স্কেলটা যে নড়তেছে, এই স্কেলটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। আচ্ছা, আর এই যে স্কেল, এই যে এই যে স্কেলটা তুমি দেখতে পারতেছো, এই যে স্কেলটাকে দেখতে পারতেছো তুমি, ঠিক আছে। এইটাকে বলা হয় তোমার মেইন স্কেল, এটাকে বলা হচ্ছে আমাদের মেইন স্কেল। বুঝা গেছে? এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে আমাদের মেইন স্কেল। ওকে, সো এখন আমার এই ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেলটাকে নিয়ে বিভিন্নভাবে কাজ করব। কি করব? আমি বিভিন্ন বস্তু মাপবো। এই যে জ, এটা হচ্ছে ফিক্সড জ, ফিক্সড চোয়াল, ফিক্সড জ। এটা হচ্ছে মুভেবল জ, এটা হচ্ছে মুভেবল জ, ঠিক আছে। ফিক্সড জ, মুভেবল জ। এই মুভেবল জটাকে বাড়ায় কমায় যে কোনো একটা বস্তুর আমি একদম সূক্ষ্ম পরিমাণ লেন্থ নিয়ে আলোচনা করব, একদম সূক্ষ্ম পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, সো এখন যখন সূক্ষ্ম পরিমাণ লেন্থ নিয়ে আলোচনা করতেছি, সবার আগে আমি দেখব যে এই যে ভার্নিয়ার স্কেলের তুমি একটা যে কোনো বস্তু দৈর্ঘ্য নির্ণয় করবা, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি, সূত্রের সাপেক্ষে আমি জিনিসগুলো বুঝাই দিব। দেখো সূত্রটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, সো রৈখিক স্কেলের পার্টটাকে আমি এম বলি, রৈখিক স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভি, আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। এবার রৈখিক স্কেলের পার্ট, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবক কিভাবে ইউজ করতে হয় এইটা এখন আমাদের খুব ভালো মতো ভাইয়া জানতে হবে। কিভাবে? দেখো, আচ্ছা ধরো এই যে আমার ইটা আছে, স্কেলটা আছে, মানে আমার হাতে কলম আছে, এই কলমের লেন্থ ধরো আমি ধরলাম এই সরি, এই কলমের লেন্থ ধরলাম আমি এই যে এতটুকু, এতটুকু লেন্থ, ঠিক আছে।
এখন এই যে এতটুকু লেন্থ হলো, দেখো তো প্রত্যেকটা, এটা কিন্তু হচ্ছে 0.1 সেন্টিমিটার, কিন্তু 0.1 সেন্টিমিটার মানে কি মিলিমিটারে আছে, এটা অ্যাকচুয়ালি মিলিমিটার মানে আছে। আচ্ছা দেখো, সো মিলিমিটার মানে থাকলেও আমি এটা মিলিমিটার যেহেতু আছে, এখানে কিন্তু সব মিলিমিটার পার্ট, এগুলো সব কিন্তু মিলিমিটার পার্ট। এইটা দেখো, সো এখানে দেখো যে প্রথমে রৈখিক স্কেলের পার্টটা তুমি কিভাবে মেজার করবা। দেখো তোমার এই যে ভার্নিয়ার স্কেলটা আছে না, এই যে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলে যে শূন্য দাগ, ভার্নিয়ার স্কেলে যে ভাইয়া শূন্য দাগ, সে কতগুলা দাগকে কি করছে, অতিক্রম করছে, এটা আগে তোমাকে আগে দেখতে হবে ঠান্ডা মাথায়। দেখো ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ কয়টা, এই দেখো এক আছে, তার পাশে একটা আরেকটা দাগ আছে, এটাকে অতিক্রম করতেছে, বুঝা গেছে? তার মানে কত ধরবা দেখো তো, আমি একটু যদি ফোকাস করি, এই দেখ কত, এখান থেকে যদি 0.5 হয় তাহলে এক একটা ঘরের জন্য তুমি কত ধরতেছো, 1 মিলিমিটার করে, তাই না? 1 মিলিমিটার, তাহলে এখানে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, তার মানে এইখানে জিরো দাগটা দেখো, জিরো দাগ কিন্তু 1.2, এই যে দুই দাগকে অতিক্রম করে নাই, এই কারণে আমি ধরতেছি না, বুঝছো? দুই দাগকে অতিক্রম করে না, ধরছে কত, এক দাগকে অতিক্রম করছে। আচ্ছা, তার মানে একটু ছোট করে দেই, এখান থেকে এই গেল, তার মানে রৈখিক স্কেলের পার্ট আমি ধরতেছি 1.1। ওকে, 1.1। এবার হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতনের পার্টটা কি দেখো, এই যে আমি একটুখানি এবার জুম করি, এই 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 আচ্ছা, এই যে এবার তোমাকে দেখতে হবে এই যে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলের কোন দাগ মূল যে স্কেল ওই দাগের সাথে মিলে যাচ্ছে, বুঝো? ভার্নিয়ার স্কেলের কোন দাগ ওই দাগের সাথে ভাইয়া মিলে যাচ্ছে। তাহলে আমি যদি একটুখানি তোমাদের দেখাই, দেখো এই জিরো দাগ কি মিলছে? না, কোন দাগের সাথে মিলে নাই। এক দাগটা কি মিলছে? না। দুই মিলছে না, তিন মিলছে না, চার মিলছে না, পাঁচ মিলছে, এটা তো পাঁচ না, ছয় কিন্তু দেখো, ছয় কিন্তু মনে হচ্ছে মিলবে মিলবে, একদম কাছাকাছি না ছয়? ওকে, সাত, সাত দেখো একদম টোটালি মিলে গেছে, সাতটা দেখো একদম টোটালি ভাইয়া মিলে গেছে, তার মানে সাত হবে আমাদের ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন, বুঝা গেছে? এটা হয়ে গেছে আমাদের ভার্নিয়ার সমপাতন। তাহলে এখানে ভার্নিয়ার সমপাতনের মান কত? 7। এবার ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে? ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে আমাদের, ভার্নিয়ার ধ্রুবকের মান বলেই দেওয়া থাকে এখানে, ঠিক আছে? ভার্নিয়ার ধ্রুবকের মান ধরো এখান থেকে কতটুকু বলে দেওয়া আছে, বলে দেওয়া তো থাকার কথা, ভার্নিয়ার কনস্ট্যান্ট। সো ভার্নিয়ার কনস্ট্যান্ট, আচ্ছা ভার্নিয়ার কনস্ট্যান্টের মান ধরো যে 0.05 বা 0.5 ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.5, 0.05, ঠিক আছে? এই যে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান বলে দেওয়া থাকে, অ্যাকচুয়ালি ভার্নিয়ার কনস্ট্যান্টের মান বলে দেওয়া থাকে, এটা ইস্যু হয় না, বুঝা গেছে? আচ্ছা, সো এইটা যদি বুঝতে পারো তাহলে সুন্দর মতো দেখো আমি বের করে ফেলছি ভার্নিয়ার সমপাতন দিয়ে সবকিছু। আচ্ছা, এইটা যদি ভালো মতো বুঝে থাকো তাহলে এখন তোমার স্লাইড ক্যালিভার্স নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, হইল না? এবার যদি সমস্যা না হয় তাহলে তাহলে এবার তুমি চিন্তা করো তুমি কি বের করবা। ম্যাথগুলো আশা করি বুঝতে পারছো, এইটা এখানে ম্যাথগুলো কিভাবে আসবে ধরতে পারছো, এটা নিয়ে আর কোনো ইস্যু নাই। এবার প্রথমে এরপর যাব স্ক্রু গেজ। স্ক্রু গেজটা আসলে কিভাবে আমরা করব দেখো, সিম্পল স্ক্রু গেজের সিমুলেশন, এই যে স্ক্রু গেজ। ওকে, দেখো স্ক্রু গেজের ক্ষেত্রে এই দেখো তো, আমি যদি এটা ঘুরাই, দেখো তো এখানে একটা বৃত্তাকার স্কেল ঘুরতেছে, বুঝছো? আমি যখন ঘুরাচ্ছি, আমি এই পাশে আসলাম ঘুরাচ্ছি, এখানে দেখো তো বৃত্তাকার স্কেল নড়তেছে না? সেই সাথে দেখো তো আমার এইখান থেকেও স্কেলটা নড়ে যাচ্ছে, এখান থেকে স্কেলটা এইভাবে নড়তেছে, তার মানে এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখানে আমার এইভাবে যখন ঘুরাচ্ছি ডিজিটগুলো রোটেট করতেছে, সেই সাথে আমার স্কেলটাও কি এই দিক বরাবর আস্তে 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 বিভিন্ন পার্ট ক্রস করতেছে, বুঝো? বিভিন্ন পার্ট ক্রস করতেছে। ওকে,
এবার একটা জিনিস তোমাদের বুঝাই দেই। আচ্ছা, এখানে আমি যদি ধরি, ওকে 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 ওকে, আচ্ছা দেখো, বেশি বড় হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে, ওকে। এই দেখো, এইখানে দেখো, এই যে উপরের যে দাগগুলো, এই যে 1, এটা 2, এইটা 3, ঠিক আছে, এরকম একটা 1, এটা 0, এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা 4, এরকম আছে না? কিন্তু নিচেও দেখো একটা কনস্ট্যান্ট দাগ আছে, নিচেও দেখো এখানে, এইটা 1, 1, 2, 3, 4, নিচেও কিন্তু দাগ আছে দেখো, এটা হচ্ছে 0.5 এর দাগ, ঠিক আছে, এই দাগটা হচ্ছে 0.5, এই দাগটা হচ্ছে 1.5, এই দাগটা হচ্ছে 2.5, এই দাগটা হচ্ছে 3.5, এই দাগটা হচ্ছে আমার 4.5, বুঝা গেছে? নিচের দাগগুলো হচ্ছে 0.5 এর, উপরে দাগগুলো হচ্ছে 1 2 3 4 5। ওকে, এতটুকু যদি বুঝে থাকো, তার মানে ধরো এখানে আমি কোন একটা বস্তুকে প্লেস করছি, এই বস্তুটা এই 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 যাক আলহামদুলিল্লাহ, এই বস্তুটাকে প্লেস করছি, এই শেষ। এবার এই বস্তুর যে ব্যাস, এই বস্তুর যে ব্যাস, এই যে এইভাবে প্লেস করছি, এই বস্তুর ব্যাসটা আমি নির্ণয় করব, এই বস্তুর ব্যাসটা আমি নির্ণয় করব। ব্যাসটা নির্ণয় করার জন্য আগে সূত্র বসাই, বস্তুর ব্যাস, বস্তুর ব্যাসটা এখান থেকে কি হচ্ছে, প্রথমে রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট প্লাস বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল পার্ট ইনটু, ইনটু আসবে আমার বৃত্তাকার স্কেলের পার্টের পর এখানে হবে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন প্লাস মাইনাস, আচ্ছা এখান থেকে হচ্ছে লঘিষ্ঠ গণন, এররটা মোটামুটি আপাতত দেয় না খুব বেশি, এতটুকু পড়লে আপনাদের জন্য এনাফ। আচ্ছা, সো এতটুকু যদি আপনারা বেসিক, এগুলো হচ্ছে বেসিক, এররের পার্টটা ইন্টারমিডিয়েটে একটু লাগে এররের পার্ট, এখানে খুব বেশি এররের পার্ট দেয় না, এখানে অলমোস্ট এররের পার্টটা 0। ওকে, সো এখান থেকে আপনি লক্ষ্য করেন এবার এখানে এই বস্তুটাকে যে রাখলাম, এই বস্তুটাকে যে রাখলাম, এই বস্তুটার জন্য এটা কিন্তু আমাদের মেইন স্কেল, এটা কিন্তু আমাদের ভাইয়া মেইন স্কেল। মেইন স্কেলে দেখেন এইটা কতটুকু, আমি একটুখানি যদি একটু কমাই নেই পার্টটা, এইটা 0, এইটা আমার 1, এইটা 1, এইটা 2, এই 2টাকে কিন্তু ক্রস করছে এই বৃত্তাকার, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেল কিন্তু ভাই এই 2 পর্যন্ত ক্রস করছে, তার মানে রৈখিক স্কেলের পার্ট কতটুকু আসবে, বৃত্তাকার স্কেল যতটুকু ক্রস করছে, বৃত্তাকার স্কেল আমার এখানে 1, এখানে 2, এই 2 বরাবর ক্রস করছে, তার মানে এখানে বসাবো আমি রৈখিক স্কেলের পার্ট 2। এবার হচ্ছে বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল পার্ট মানে কি দেখেন, বৃত্তাকার স্কেল পার্টে আমার এই যে দাগটা, আমার এই যে দাগটা, এই দাগটা কিন্তু বৃত্তাকার স্কেলের 25-এর যে দাগ, বৃত্তাকার স্কেলের 25-এর যে দাগ, 25 এই সংখ্যা, এই সংখ্যার এই দাগের সাথে কিন্তু মিলে গেছে, ঠিক আছে। আমি যদি একটুখানি জুম আউট করি, ঠিক আছে, এখানে তো ইরেজ করলাম, এই পার্টটা আমি একটু জুম আউট করি, দেখেন এই যে, আর একটু জুম আউট করি, ওকে, আর বেশি হচ্ছে না। সো এইটা হচ্ছে আমার মেইন স্কেলের একটা দাগ, বেস দাগ, বেসিক দাগ, ঠিক আছে, বেস লাইনের দাগ, 25-এর যে পয়েন্ট, এই 25-এর দাগের সাথে এই বেস লাইন দাগটা মিলে গেছে, তার মানে বৃত্তাকার স্কেলের পার্টটা হচ্ছে আমার এখন হবে 25, বুঝা গেছে, বৃত্তাকার স্কেলের পার্টটা হচ্ছে আমাদের কত, 25। এইবার হচ্ছে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন আমি কত বসাবো, লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণনের সূত্রটা একটুখানি আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণনের সূত্র হচ্ছে উপরে হবে পিচ, নিচে হবে আমার কত, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার
স্কেলের ভাগ সংখ্যা। পিচ কাকে বলে? বৃত্তাকার স্কেলকে টোটালটা একবার ঘুরালে, দেখেন বৃত্তাকার স্কেল টোটালটা একবার ঘুরালে আপনার রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে, বুঝেন? এই বস্তুটাকে আমি বা সরাই দিচ্ছি, এইটাকে হচ্ছে আমি মনে করেন আরো একটু অ্যাড করে দিলাম, একদম জিরো। এখানে জিরোতে আছে না, দেখেন তো, এটা আমার বেজ লাইন, এইটা আমার জিরোর পয়েন্টের লাইন, এইটা হচ্ছে একদম ইনিশিয়াল ফেজে আছে। এবার আমি কি করব, এই বান্দাকে এবার আমি একবার ঘুরাবো। একবার ঘুরানো মানে টোটালটা একবার ঘুরাবো। দেখেন আস্তে আস্তে ঘুরাচ্ছি, আস্তে আস্তে ঘুরাচ্ছি, আস্তে আস্তে ঘুরাচ্ছি। দেখেন 45, 40, 45, আবার দেখেন জিরোতে চলে আসছে, কিন্তু আবার দেখেন জিরোতে চলে আসছে। এ যখন আমার একটা ঘর এরকম জিরো থেকে শুরু করে আবার জিরোতে আসছে, সে কিন্তু মোটে মাত্র 0.5 পরিমাণ সে দূরত্ব অতিক্রম করছে। রৈখিক স্কেল বরাবর দেখেন সে অ্যাকচুয়ালি রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার দূরত্ব সে অতিক্রম করছে। এখানে সব মিলিমিটারের কনসেপ্ট, তার মানে এখানে বসতেছে আমাদের 0.5। আর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেখেন, বৃত্তাকার স্কেল এই জিরো ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন, এই 40, 45, তারপরে আবার যখন জিরোতে আসতেছেন, তার মানে ভাগ সংখ্যা কত আছে দেখেন, 45, 46, 47, 48, 49, 50, ভাগ সংখ্যা আছে এখানে আমার 50, ভাগ সংখ্যা আছে এখানে 50। তার মানে এখানে কতটুকু হবে, ইনটু উপরে 0.5, নিচে ভাগ সংখ্যা আছে আমার সুন্দর মতো 50। এই আমার সুন্দর মতো বস্তুর ব্যাসও বের হয়ে গেল। এই যে স্ক্রু গেজের কাজ কিন্তু এতটুকু, আর কিন্তু বেশি না। আচ্ছা, খুব দ্রুত যাব, বেশি টাইম নিব না, অলরেডি অনেক অনেক লং ক্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, ত্রুটির ক্ষেত্রে ভাইয়া কি হচ্ছে? ত্রুটির ক্ষেত্রে আপনি এখানে চিন্তা করেন ত্রুটিটা অ্যাকচুয়ালি কিরকম হয়। মনে করেন এখানে আপনার একটা বক্স আছে, এখানে আপনার এরকম একটা লোহার রড আছে, লোহার রড। এই লোহার রডের অ্যাকচুয়াল দৈর্ঘ্য, এই লোহার রডের অ্যাকচুয়াল দৈর্ঘ্য ধরলাম আমি 5 মিটার। লোহার রডের অ্যাকচুয়াল দৈর্ঘ্য ধরছি আমি 5 মিটার। কিন্তু এখন আপনি যখন স্কেল দেওয়া হইলো, আপনারে স্কেল দিয়ে বললাম লোহার রডের দৈর্ঘ্য, এই লোহার যে রড 5 মিটার, তো আমি জানি, আপনার স্কেল দিছি, স্কেল দিয়ে মাপতে বলছি। প্রথমে আপনি স্কেল দিয়ে মাইপা দেখলেন এইটার মান প্রথমে আসছে 5.01 মিটার, দ্বিতীয়তে আসছে 5.02 মিটার, তৃতীয়তে আসছে 4.98 মিটার। তাহলে দেখেন তো এক্স্যাক্ট কিন্তু 5-এ আসে নাই, কিছুটা এরর থাকতেছে না, কিছুটা ত্রুটি থাকতেছে না, এখানে আপনার হিসাবে কিছুটা ত্রুটি। এই ত্রুটিটাই এখানে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে শো করা লাগে। কিরকম? প্রথমে হচ্ছে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটিটা কি? মডুলাস। মডুলাস আমি, আচ্ছা মডুলাস না দিলাম, আমি মডুলাস না দিয়ে আর একটা পার্ট বুঝাই দিই। দেখেন মডুলাস না দিয়ে মনে করেন এখানে আপনার প্রকৃত মান কত? 5। প্রকৃত মান মাইনাস ডিফারেন্স দিই, আমি সবসময় ডিফারেন্স দিয়ে বুঝাই, ডিফারেন্স মাইনাস না কিন্তু পার্থক্য। পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান, এইটা বুঝছেন। আমি কিন্তু মাইনাস দিই না, আমি কিন্তু ডিফারেন্স দিছি। ডিফারেন্সটা কি দেখেন, আপনি যখন হিসাব করতেছেন আমার প্রকৃত মান 5 মিটার, কিন্তু আমি হিসাব করছি 5.01 মিটার আমার হিসাবকৃত মান, পরিমাপকৃত মান। তাহলে আপনি প্রকৃত মান থেকে পরিমাপকৃত মানের পার্থক্য বের করবেন। প্রকৃত মান থেকে আপনার এই যে পরিমাপকৃত মান 5.01 মিটার, এটা পার্থক্য বের করবেন। যে পার্থক্য বের করেন আপনার 0.1 মিটার আসবে, 5.01 থেকে -5, বুঝা গেছে? মনে করেন এবার আপনার প্রকৃত মান দেওয়া আছে 5, কিন্তু পরিমাপকৃত মান আসছে 4.98, তার মানে 5 থেকে 4.98 বিয়োগ করবেন। বুঝা গেছে? যেটা বড় ওটাকে আগে রাখবেন, পরবর্তীতে ছোটটা রাখবেন। এই কারণে আমি ডিফারেন্স দিছি। এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এরপরে হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটির উপরে বসবে আমার চূড়ান্ত ত্রুটি, নিচে বসতেছে আমাদের প্রকৃত মান।
প্রকৃত মান। বুঝা গেল? এরপরে আসে শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটি হবে উপরে চূড়ান্ত ত্রুটি, নিচে হচ্ছে আমার প্রকৃত মান, প্রকৃত মান ইনটু 100%। অর্থাৎ শতকরা ত্রুটি, সরি আপেক্ষিক ত্রুটিকে যদি আপনি 100% করেন, পার্সেন্টে নিয়ে যান, সেটা হয়ে যাবে শতকরা আপেক্ষিক ত্রুটি। বুঝা গেছে? তাহলে ত্রুটির ক্ষেত্রে এই তিনটা সূত্র যদি আপনি মোটামুটি মাথায় রাখেন, তাহলে অ্যাট এনি কস্ট আপনি সব রকম ম্যাথ করতে পারবেন। ঠিক আছে? এবং আপনার এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু এটা শর্ট সিলেবাস থেকে এখান থেকে একটা কোশ্চেন আসে, অনেকে স্কিপ করেন। বাট আপনি যদি এই তিনটা বেসিক ভালো মতো জানেন, তিনটা বেসিক আমি কিন্তু সিমুলেশন দিয়ে দেখাইছি, বুঝেন? সিমুলেশন দিয়ে কিন্তু হাতে কলমে বুঝাই দিছি। এই তিনটা জিনিস যদি ভালো মতো আপনি জানেন, তাহলে যে কোনো সিকিউর এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে দেখেন আজকের আমরা যে 35 ডেজ চ্যালেঞ্জ নিছি, এই চ্যালেঞ্জের যে ফিজিক্সের আজকে কত নাম্বার গেল? আজকে 4th গেল। ঠিক আছে? 4th। এই 4th এর মধ্যে আপনার কি কি দেখলাম? ফার্স্টে চ্যাপ্টার 7 এর সব কনসেপ্ট দেখলাম, একটা ম্যাথ দেখলাম। চ্যাপ্টার 1 যেহেতু একটা দেয় এবং স্পেসিফিক 3টা টপিক থেকে দেয়, এই টপিকের বেসিকটা কিন্তু দেখে ফেলছি। এবং এখান থেকে আসলে মানে সিকিউর পার্টটা, সিকিউ ভালো মতো বোঝার জন্য বেসিক এই সূত্রগুলো কিভাবে হচ্ছে, কোশ্চেন কিভাবে প্লটিং করতে, সেটা জানা খুব দরকার। যেটা আপনাদের মোটামুটি সিমুলেশন দেখায় আশা করি একটা ফিল দিতে পারছি যে না, সামনাসামনি যেভাবে আপনি বুঝতে পারতেন ওইভাবে একটা ফিল দেওয়ার ট্রাই করছি। সো ইনশাল্লাহ আজকে যদি এতটুকু ক্লাস করেন, তাহলে আপনাদের আশা করতেছি এটা একটা ইফেক্টিভ ক্লাস হবে। এবং এখান থেকে আপনাদের অ্যাকচুয়ালি যারা 50%, ঠিক আছে, 50% বেসিক নিয়ে আপাতত বসে রয়েছেন, তারা এই ক্লাসটা করলে হয়তো বা 70-75% হয়ে যাবে। এর পরবর্তীতে আমি আবার বলতেছি, এর পরবর্তীতে এইটা করার পরে অবশ্যই বোর্ড সিকিউ অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর আপনাকে নিজে অ্যাপ্রোচ করতে হবে। তাহলেই মোটামুটি এই যে ক্লাসের যে ফ্রুটফুল ইফেক্টিভনেস, এটা 100% নিয়ে যাওয়া পসিবল। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভাইয়ার জন্য দোয়া করবেন, খারাপ লাগলে অবশ্যই দোয়া করবেন যাতে ভাইয়া আরো ভালো মতো নিতে পারে, গালিগালাজ করেন না। ওকে, সো সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।